বড় ব্যাপার যেটা সেটি হচ্ছে যে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম, অর্থাৎ শহীদুজ্জামান সেলিম ভাই আমাদের সেই হুমায়ুন ফরিদী, শহীদুজ্জামান সেলিম বা সেই সময়কার জাহাঙ্গীরনগরের থেকে শুরু করে একদম সেদিনের প্রিয়াঙ্কা, খুব ছোট করেই বলছি কারণ তোমাকে ছোটই মনে হবে আমাদের কাছে, অনেকের কাছে রয়েছে তুমি। আর ঠিক মাঝখানের সময়গুলোর রিপ্রেজেন্ট করছে হচ্ছে শিমু, তারপর মিজান। আমি কিছুটা মানে আমি যে কোন দিকে এটা বোঝা কঠিন, কারণ 17তম ব্যাচ মানে 20-এর আগ, এটা একটু খুব ট্রিকি টাইপের একটা বিষয়। কিন্তু 20-এর থেকে 30 পর্যন্ত একটা জমজমাট সময় গেছে জাহাঙ্গীরনগরের। আর আগের সময়গুলোতে ছিল সেই সময়ের মতো। আর তারপর মোটামুটি 30-এর পর থেকে বিশ্ববিদ্যালয় অনেক বড় হয়ে গেছে, চেনা জানা অনেকের সাথে অনেকের আছে, অনেকের নেই। তবে শুধুই জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করাতে যেটা হয়েছে, মানুষ আবার নতুন করে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে। আমার ধারণা যে আপনারা যারা দেখছেন এবং পরে যারা দেখবেন তারাও এনজয় করবেন যে জাহাঙ্গীরনগরের যে বন্ধন সেটা কতটা চমৎকার হতে পারে। এবং সেই চমৎকারিত্বটা আমরা আজকে কিন্তু অনুভব করছি যে সবাই খুব হাসি খুশি মনে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছিলাম। হিংসার কোনো কারণ নেই, আমরা আড্ডা দিচ্ছিলাম মানে সেট করছিলাম কিভাবে আমরা আসবো। তো সেই দিক থেকে আমরা ভাগ্যবান, আমাদের সাথে যথারীতি শহীদুজ্জামান সেলিম ভাই যুক্ত রয়েছেন, যুক্ত রয়েছে সোমাইয়া শিমু, নাজমুন মিজান। মিজান বলি কারণ মিজান আমার নিজেরও নাম, ভালো নাম, যেটা সো কল্ড সার্টিফিকেট নাম, বাট রাজু নামেই চেনে, এবং প্রিয়াঙ্কা তো রয়েছেই। আর আমাদের সাথে আজাদ থাকছে সবসময়, সে কোহোস্ট হিসেবে হেল্প করে। আর মিনহাজ ভাই তো যথারীতি অর্গানাইজার হিসেবে একেবারে মানে চণ্ডীপাঠ থেকে সমস্তটাই করে থাকেন, উনি করবেন। সো আমি কোনোভাবে অনুষ্ঠানের সময় নিয়ে আর নষ্ট করতে চাই না, কারণ আমি জানি সবাই অপেক্ষা করছেন অনেকদিন ধরে অনেকভাবে। তো এর মধ্যে আমরা সবচেয়ে যদি এইভাবে আসি যে মাঝখানে আছে হচ্ছে সুমাইয়া শিমু, আমাদের আজকের অনুষ্ঠানের মানে প্রজন্মের এপার ওপার মিলে। শিমু, তোমার কাছে যেটা বলার, তুমি জাহাঙ্গীরনগরে সম্ভবত পিএইচডিও কমপ্লিট করেছো এর মধ্যে, যতটুকু আমি জানি। তো তার মানে জাহাঙ্গীরনগরের দীর্ঘ শিক্ষা জীবনের অভিজ্ঞতা মনে হয় তোমারই আছে আমাদের যে কারো চেয়ে, কারণ আমরা কেউই এখনো পিএইচডি করে উঠতে পারিনি বলে আমি যতদূর জানি। আমি জানি না সেলিম ভাই কি করেছে। তোমার কি মনে হয়েছে যে জাহাঙ্গীরনগরের এই যে দীর্ঘ জীবন তোমার, কারণ পিএইচডি সূত্রেও নিশ্চয়ই কয়েক বছর দৌড়াদৌড়ি করতে হয়েছে, এই সময়টাতে তোমার কি মনে হয়েছে যে আমাদের বন্ধনটা আসলে আমাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় তো শুধু ক্লাসে পড়ার জায়গা না, জাহাঙ্গীরনগরের এই এই এনভায়রনমেন্টটা তোমাকে কতটা আসলে হেল্প করেছে, অথবা বলতে পারো যে সেটা কিভাবে আমাদের এখনকার প্রজন্ম নিতে পারে? শিমু, তুমি যদি একটু বলো এটা। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, যদিও ঈদ অনেকদিন আগে চলে গেছে, তারপরেও আমি জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো লাগছে আজকে যে মানে আমরা শুধুই জাহাঙ্গীরনগরের সবাই আমরা এখানে আছি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময়, মানে আমি তো সবসময় শুনি, আমি শিওর যে আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর এটা শুনলেই হয়, মানে আমি জাহাঙ্গীরনগর এটা আরেকজন শুনলেই হয়। সো এটা আমাদের ক্ষেত্রে আমি যেহেতু মিডিয়া সেক্টরে কাজ করি, সো অনেকে এমন হয়েছে যে মজা করে আমাদেরকে এটাও বলে যে আমার মনে হয় যে আমি যদি চেঞ্জ করে যদি আমি জাহাঙ্গীরনগরে আমি ভর্তি হতে পারতাম, মানে এরকম একটা কি বলবো, যে আমি যদি বলি যে ইজম, মানে আমি এটা হয়তো একটু ল্যাঙ্গুয়েজটা এভাবে বললাম আর কি। সো যাই হোক, হ্যাঁ আপনি বলছিলেন যে দীর্ঘ আমার হ্যাঁ সময়টা কাটিয়েছি সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত। সো আমার আসলে একটা দীর্ঘ জার্নি জাহাঙ্গীরনগরের। সো আমার মানে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমি আমার ক্যাম্পাসটাকে আসলে আমার মনে হয় যে আমি বিভিন্ন ভাবে দেখেছি, বিভিন্ন ভাবে উপলব্ধি করেছি। যখন আমি শুরু করি আমার মানে অনার্স ফার্স্ট ইয়ার আমি যখন ভর্তি হই, তখন অলরেডি আমি কাজ করছি তার বেশ আগে থেকেই। সো আমার যেটা হয়েছে, আমি শুরুর সময়টা আমি প্রচন্ড ব্যস্ত থাকতাম। সো আর 5টা স্টুডেন্টের মতো আমার ওইভাবে মানে জাহাঙ্গীরনগরের যে মজাটা ওইটা আমি সেই সময় অতটা মানে আমি সময় দেখা যাচ্ছে আমার ক্লাস আছে, আমি ক্লাস শেষ করে গাড়িতে উঠে যাচ্ছি, আমার পরীক্ষা আছে, আমি হয়তো আগের দিন আমাকে সবাই টিউটোরিয়ালের আগের দিন আমাকে সবাই পাবে, এবং ডেফিনেটলি আর ফাইনাল পরীক্ষার সময় যখন 1 মাস 2 মাস তারপর যখন মাস্টার্স যখন পর্যন্ত গেলাম, যখন কোর্স গুলা অনেক বেশি, তখন আরো অনেক বেশি সময় থাকতে হতো, 2 মাস 2.5 মাস।
তো সেই সময় প্রচন্ড আমার কাজের ব্যস্ততা, ক্যারিয়ার নিয়ে প্রচন্ড আমার একটা কি বলবো যে দৌড়াদৌড়ি, একটা টেনশন। তো তার মধ্যে আমার রিলিফের একটা জায়গা যদি বলেন, সেটা ছিল আমার ক্যাম্পাস জাহাঙ্গীরনগর। মানে আমি যখন একটানা অনেকদিন কাজ করতে করতে আমি আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন ক্লাস করতে পারছি না, একটানা কাজ করলে আমি পাগল হয়ে যেতাম যে কখন আমার কাজটা শেষ হবে, আমি কখন মানে আমি ক্যাম্পাসে যাব। আমি মানে গাড়িতে উঠে আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন করতে থাকতাম যে আমি কিন্তু আসছি, তোরা কিন্তু এখানে থাক, তোরা কিন্তু ডেরির এখানে থাক। ওরা আবার ফোন, আচ্ছা তুই কত দূর। তো এরকম একটা ফিলিং আমার ছিল, এটা তখনকার বলছি আর কি। তারপর যখন আমি মাস্টার্স অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স করলাম, আর তারপর আমি এমফিলে ভর্তি হয়ে গেলাম সাথে সাথে। এই পর্যন্ত আমার একদমই একটানা। তারপর এমফিল করার পর আমি যখন পিএইচডিটা শুরু করলাম, পিএইচডিটা করতে যে আমার কিছুটা একটু মানে লেন্দি, মানে যেহেতু পিএইচডির সময়টাও আসলে রিসার্চের টাইমটাও একটু বেশি লাগে, বা একটু সবকিছু মিলে কাজের জন্য হয়েছে। তো এই যে একটা লং টাইম, তো আমি বলবো যে এটা আমার মনে হয় ক্যাম্পাসটা আমাকে, ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সাথে যে সংশ্লিষ্ট মানুষগুলা, সেটা হতে পারে আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড, আমার টিচাররা, হ্যাঁ সবাই আসলে যে পরিমাণ আমি সহযোগিতাই বলবো আমার, যেহেতু আমি অন্য একটা কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতাম, পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি ওই কাজটা আমি করতাম। তো আমার মনে হয় যে এই সহযোগিতাটা আমি যদি না পেতাম, তাহলে আমার মনে হয় আমি জানি না যে সেই তখন থেকে এখন পর্যন্ত এটা আমি এত দূর পর্যন্ত কমপ্লিট করতে পারতাম কিনা সন্দেহ আছে, কারণ যেহেতু আসলে এত লং একটা জার্নি আর কি। থ্যাংক ইউ। এবং তোমার কথার মধ্যে কিন্তু মনে হচ্ছে যে সেই ডেইরি ফার্মে যেমন তোমার বন্ধুরা অপেক্ষা করতো, সেই ফোনের যে ভয়েস তোমার এখনো কিন্তু সেই ভয়েস আমি পেয়েছি। অর্থাৎ সেই 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 একই জায়গাটা আসলে হয় কি, আমাদের জাহাঙ্গীরনগরের বাস, আমি জানি না তোমার হয়েছে তো নিশ্চয়ই, বা আমাদের হয়েছে, ক্যাম্পাস ছাড়ার পর রাস্তায় যখন বাসটা দেখতাম, ওই রং দেখলে কান্না পেত যে টেনে নিয়ে যেতে, এরকম একটা অবস্থা। সেলিম ভাই, আপনি তো শুনছিলেন যে সে মোটামুটি তার তার দিক থেকে নস্টালজিয়া বা তার দিক থেকে ফিলিংস বলছিল। ডক্টর শিমু বলবো, কারণ আমাদের মধ্যে ওই কিন্তু একমাত্র পিএইচডি করতে পেরেছে, আমাদের শেষ করতে পেরেছি ফাইনালি, শেষ করতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার, বড় অ্যাচিভমেন্ট অনেক শেষ বড়। করাটা। তো আমরা ডক্টর শিমুর কথা শুনলাম। তো আপনার আপনার সাথে আসতে আমার বেশ ভয় হচ্ছে। ভয় হচ্ছে এই জন্যে যে অসংখ্য মানুষ বিভিন্ন প্রশ্ন আমাকে করে রেখেছে, যে এইটা জিজ্ঞেস করবে, ওইটা, এটা লিখে ফেললে আমারও একটা পিএইচডি আজকে হয়ে যেত আমার ধারণা, যে এত সব প্রশ্ন, এত কিছু। তো এই জন্য, এবং অনেকে আমাকে নক করছে যে খুব তাড়াতাড়ি আমাদেরকে ইন করাও, কিন্তু আমরা এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জুমে যদি সবাইকে এখানে নিয়ে আসি একটা ক্রাউড হয়ে যাবে। আমাদের যে মানে নিজেদের প্রতি নিজেদের কুশল বিনিময়, আপনারা লাইভ দেখতে থাকেন, ওখান থেকে মন্তব্য করলে আমরা সেগুলো আসলে কমিউনিকেট করব। তাহলে একটু যার যার মন্তব্য সবচেয়ে ভালো হবে তাকে ঢোকাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওটা আমি পুরোপুরি শোনাবো আপনাকে, তারপরে হবে। আসলে আপনার নাম আসলে না, যেমন আজকে অনেকে বলেছিল আহা এখানে যদি ফরিদি থাকতো তাহলে আজকে পর্দাটা পূর্ণ হতো, মানে এই যে যখন প্রজন্ম থেকে প্রজন্মের কথা বললাম, এবং এটা এটা আমি মানে আমরাও একমত যে সেখানে প্রিয়াঙ্কা একেবারে কয়েক বছর আগে মাত্র পাশ করেছে, আপনারা এত পুরনো। আর আপনি নবম ব্যাচের হলেও মানে একেবারে প্রথম ব্যাচ থেকে শুরু করেই আপনাদের সাথে কিন্তু সম্পর্কটা, অর্থাৎ জাহাঙ্গীরনগরের 10তম ব্যাচ পর্যন্ত ইতিহাসটা একেবারেই অন্যরকম, 10, 12, 13 এই পর্যন্ত। তারপর হয়তো 15-র পর থেকে আরেকটা অন্যরকম ইতিহাস হয়েছে, তারপর আবার অন্যরকম হয়েছে। তো সেই দিক থেকে সেলিম ভাই, আসলে আপনাকে আমার প্রশ্ন করার কিছু নাই, গাইড করার কিছু নাই। অনেক মানুষ তাদের অনেক ইমোশন নিয়ে কিন্তু বসে আছে এই মুহূর্তে পর্দার সামনে, এবং বহু টেলিভিশন স্টেশনের চেয়ে এখন কিন্তু ভিউয়ারশিপ আমাদের এই লাইভের বেশি আছে, আমি দেখতে পাচ্ছি, আমার সিস্টেমে দেখতে পাচ্ছি আমি। তো সেই জায়গাটায় না আপনি জাহাঙ্গীরনগরের সাথে একটু সম্পৃক্ত করলে অনেকে খুশি হবে, বিশেষ করে জুনিয়ররা। তারা না খুঁজতে চায় বিশ্ববিদ্যালয়টা, এই বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতির রাজধানী বলা হতো, এই বিশ্ববিদ্যালয়ে শহীদুজ্জামান সেলিম, হুমায়ুন ফরিদির মতো মানুষ তৈরি হয়েছে। আমার মনে হয় যে আপনি একেবারে নিজের মতো করে কিছু কথা বলেন, সেটাই ভালো হয়। আমি আসলে কোনোদিনও ভাবি নাই যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা হচ্ছে মানে মেয়ে দেখতে গিয়ে প্রথম দেখাই পছন্দ হয়ে গেল, বিয়ে করে ফেলা, ওরকম আর কি অবস্থাটা। সেটা হচ্ছে যে আমি ঢাকা কলেজ থেকে পাশ করবার পরে তো ইকোনমিক্সে ভর্তি হবো এমন একটা ইচ্ছা আমার ছিল।
আর আমার টিচাররা গাইড করেছিল ইকোনমিক্স পড়বার জন্য। আর আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হতো হয় ইংরেজি পড়তে হবে, তাহলে ল পড়তে হবে, লটাই প্রেফারেবল। তো ল ডিপার্টমেন্ট যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল না, ফলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে লতে পরীক্ষা দিয়েছিলাম এবং ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগেই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে আমার এক ফুফাতো বোন উনি পড়তেন। উনি সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচের ছাত্রী ছিলেন। উনি একজন নাট্যকারও বটে। ওনার নাম হচ্ছে ডলি আপা, মমতাজ বেগম ডলি। উনি টুনি সংবাদ নামে একটি নাটক জাহাঙ্গীরনগরে করেছিলেন, ফয়জুন্নেসা হল থেকে ওটা হয়েছিল, এবং আরো একটি নাটক। তো সেক্ষেত্রে ডলি আপা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গল্প বলতো, আমাদের বাসায় মাঝে মাঝে আসতো ভ্যাকেশন গুলোতে। তো ওই হিসাবে জাহাঙ্গীরনগর আমার দেখতে যাওয়া। তো জাহাঙ্গীরনগর আমি বাসে করে গেলাম যেদিন, 11টা 11:30টার যে বাস ঢাকা থেকে আমি গেলাম, এক ধরনের উন্নাসিকতা নিয়ে গিয়েছি যে আচ্ছা ঠিক আছে দেখি কেমন কি অবস্থাটা কি। ওখানে নাম্বার পরে ডলি আপা এবং ওনার ক্লাসমেটরা আমাকে রিসিভ করলো যে আমি আসছি। তো হঠাৎ দেখলাম এক ভদ্রলোক, ছাত্র না, আবার ছাত্রর চাইতে একটু বেশিও বয়স মনে হয়। তো যে পাশে আমরা ওই জায়গাটাকে বলতাম হচ্ছে যে বাস স্টপেজ, যেটা ওই পুরনো আর্টস ফ্যাকাল্টির দিকে যেতে যে পুকুরের সামনে যে বাস স্টপেজটা, ওখানে গোল একটা ছাউনি আছে, বাসের ছাউনি। ওই জায়গাটাকে আমরা পরবর্তী সময় নাম দিয়েছিলাম পার্লামেন্ট। ওই পার্লামেন্টের ওইখানে বাস থেমেছে। আমরা থেমেছি এই রাস্তার বাঁ পাশটা, আর ডান পাশ দিয়ে একদল ছেলে মেয়ে নিয়ে ওই ভদ্রলোক সিগারেট খেতে খেতে যাচ্ছে এবং বেশ গল্প করতে করতে যাচ্ছে। আমার দিকে একবার তীর্যক দৃষ্টিতে তাকিয়ে দেখলো যে এটা কে নামলো, যে ডলি এবং তার ক্লাসমেটরা এর সঙ্গে বসে দাঁড়িয়ে কথা বলছে। তো আমি জিজ্ঞেস করলাম যে উনি কে, ডলি আপাকে জিজ্ঞেস করলাম। উনি বললো যে আরে উনি তো টিচার, ওনার নাম হলো সেলিম আলদিন। আচ্ছা গুড। জাহাঙ্গীরনগরের নেমেই প্রথম দিন আমার সাথে সেলিম ভাইয়ের দেখা হলো। সে তীর্যক একটি দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে পরে চলে গেল। তো তারপরে ওখান থেকে ওই আলবেরনি হলের সামনে যে ক্যান্টিনটা আছে, ওটাই তখন সেন্ট্রাল ক্যান্টিন ছিল আর কি। ওই ক্লাস হতো যেহেতু পুরনো আর্টস ফ্যাকাল্টি, এখন যেখানে ইংলিশ ডিপার্টমেন্ট, ড্রামাটিক্স ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, এগুলো ওটাতে। আর মাঝখানে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স এর একটা বিল্ডিং আছে ছোট একতলা, ওইটাতে। আর কেন্দ্রীয় লাইব্রেরি যেখানে ছিল, ছোট একটা লাইব্রেরি, সেটার পাশে হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে গভর্নমেন্ট পলিটিক্স এবং জিওগ্রাফি। ওই তিনটা ডিপার্টমেন্ট হলো ওই যে এখন কি একটা চত্বর করেছে না, যে একটা মেন নামে, তার জাস্ট অপোজিটে একতলা যে জায়গাটা, ওখানে মুন্নি চত্বর ভাই, মুন্নি চত্বর। হ্যাঁ, মুন্নি চত্বর। ওইটা ছিল ইকোনমিক্স ডিপার্টমেন্ট। তো আমাকে এই ডিপার্টমেন্ট গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো টলি আপা। তারপরে আমাকে ভাত খেতে নিয়ে গেল ওই ক্যান্টিনে। তো ভাতটা খেয়ে আমার কাছে এত ভালো লাগলো পরিবেশটা, যে আমার যে সেই ইটের রাস্তাটা, লাল ইটের রাস্তা, লাল যে হল গুলো বা ক্যাম্পাসটা দেখে ওই মুহূর্তে আমি ডলি আপাকে বললাম যে ডলি আপা, আমি এখানেই ভর্তি হব। এই ঘন্টা খানেকের মধ্যে কিন্তু আমি আমার ডিসিশন দিলাম যে আমি এখানেই ভর্তি হবো। তারপরে পরবর্তী সময় আমি ভর্তি পরীক্ষাতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট পলিটিক্সে এবং ইংলিশ, এই তিনটা সাবজেক্টে আমি রিটেন টেস্ট দিই এবং তিনোটার মধ্যে আমি চান্স পাই। এখন আমার আরেক কনফিউশন যে তাহলে আমি কোনটা পড়বো। আমি আবার ছুটে গেলাম ঢাকা কলেজে। আমার সবচেয়ে ফেভারিট টিচার, উনি গভর্নমেন্ট পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিল, নুরুল ইসলাম স্যার। তাকে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে স্যার এই ঘটনা। তো আমার তখন এত বড় বড় চুল ছিল, অনেক বড় বড় চুল ছিল, আমি ফুটবল খেলতাম ওই সময়। সেলিম ভাই, একটু ইন্টারাপশন করতে হচ্ছে, আপনার সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে না। আপনার আশেপাশে কি ফেসবুক খোলা আছে? ফেসবুক তো খোলা নাই রে। একটু সাউন্ড ই করছে, মানে ফোন বা কিছু। তাহলে কি আমি হেডফোন লাগাবো? আমার মনে হয় হেডফোন লাগান, তাহলে ভালো হয়। বেটার না? আচ্ছা, হ্যাঁ, আমাকে আর ততক্ষণে আপনি করেন, ততক্ষণে প্রিয়াঙ্কা একটা গান শোনাতে থাকুক। আচ্ছা, শোনা। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা তুমি ততক্ষণ একটা গান শোনাও, আর আমাদের সেলিম ভাই একটু তার সাউন্ড সিস্টেমটা ঠিক করে নিয়ে আসো। হ্যাঁ প্রিয়াঙ্কা। আসসালামু আলাইকুম।
আমি গানের আগে আসলে কিছু কথা বলি, যেটা আসলে না বললেই নয়। যারা দেখছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ভিডিওটা অন করো প্রিয়াঙ্কা, অন আছে তো? আসছে তোমার শুরুটা। না না, আপনার নেটের কারণে। প্রিয়াঙ্কা ঠিক আছো? প্লিজ গো হেড। ওকে, তো সবাই যারা দেখছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে। আজকে এরকম একটা অনুষ্ঠানে আসলে আসতে পেরে অনেক বেশি ভালো লাগছে এবং আমি নিজেকে আসলে কি বলবো, আমি খুব ব্লেসড যে এত সিনিয়র এবং জনপ্রিয় মুখগুলোর সাথে আমাকে রাখা হয়েছে, আমাকে ইনভাইট করা হয়েছে। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো যারা দেখছেন, আমি আরেকবার আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে শবনম মুস্তারিফ প্রিয়াঙ্কা, ইকোনমিক্স 47। আমার এখানে শেষ হয়নি পড়াশোনা, সবাই এখানে শেষ হয়ে গিয়েছেন, এক্স স্টুডেন্ট হয়ে গিয়েছেন, বাট আমি কিন্তু এখনো প্রেজেন্ট আছি। ওকে, আমি 3rd ইয়ারে পড়ছি, আমি 4th ইয়ারে উঠবো আর কি। এতদিনে শেষ হয়ে যেত, প্যান্ডামিকের জন্য আমাদের একটু ঝুলে আছি আমরা। যাই হোক, তো আমরা 3rd ইয়ারে আছি, এটাই আমার পরিচয়। তো আমি গান একটা গাইছি, এবং এবং আশা করি এটাই ভালো আমাদের লাগবে। উদ্দেশ্য ছিল। প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি বা সবাইকে হ্যাঁ, বলে রাখি, জাহাঙ্গীরনগর যে একই সুতায় বাঁধা এবং সংস্কৃতির যে ধারাবাহিকতা সেটা যে বহন করে পরম্পরায়, সেইটারই একটা নিদর্শন হচ্ছে আজকে তোমার উপস্থিতি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, প্লিজ একটি গান করো তুমি, তারপর আমরা একটা ফ্লোর মধ্যে রয়েছি, আমরা আবার তোমার কাছে আসবো। আর মিজান, তুমি মুচকি মুচকি হেসো না, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তুমি তো বেশ রাজকীয় কায়দায় বসে আছো। হ্যাঁ, তো আসলে গান গাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জুম বা আমরা লাইভ ফেসবুক লাইভে গান গাওয়া এবং লাইভ গান গাওয়া সেটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। সো যারা ওপাশে আছেন, আমরা ওই ফিলটাই নিব, আমরা মুক্ত মঞ্চে বসে গান শুনছি। এক্স্যাক্টলি, প্লিজ। তো আমি গাইছি প্রথমে শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর অনেক জনপ্রিয় একটি গান, আশা করি ভালো লাগবে সবার। ফুলের কানে ভ্রমর এসে, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমায় আমার। Free global call. Quality call service. হয়েছে। প্রিয়াঙ্কা, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সরি সরি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গো হেড। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমায় আমার। সারাটি হৃদয় নীরবে জড়াতে চায় ফুলের কানে ভ্রমর এসে। এসেছো আমার প্রাণে গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে। ফুলের সুরভি হয়ে ভালো বেশে যেতে, ভালো বেশে যেতে ফুলের কানে ভ্রমর এসে। বকুল ঝরানো পাখি জীবনে তুমি এলে, তোমার পরশে যেন ভুবন ভরে
দুটি খেয়ালো ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। চমৎকার। আমার মনে হয় যে সবাই খুবই এনজয় করেছে। সেলিম ভাই তো একদম মনোযোগ দিয়ে মানে মোহিত হয়ে শুনছিলেন, সেটা আমরা বুঝতে পারছিলাম। সেলিম ভাই একটু আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, কারণ হ্যাঁ। হচ্ছে এই গানটা আমার খুবই প্রিয় গান, আর শাহনাজ রহমতুল্লাহ হচ্ছে আমার সবচাইতে প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম বাংলাদেশে। সো এটা অনেক ভালো গান। তো তুমি শাহনাজ রহমতুল্লাহর গান যদি করোই, তাহলে আরো দু একটা গান পরবর্তী সময় তুমি শুনিয়ে দিও আমাদেরকে। অবশ্যই। এখন সেলিম ভাই যেটা বলছিলেন, আপনি লোকেরা হ্যাঁ। আপনাকে আটকানোর দায়ে কিন্তু অভিযোগও করেছে, এবং আমার ব্যাচমেট রীতিমতো আমাকে আজকে শুইয়ে ফেলেছে এক কমেন্ট করে। সে বলেছে, সঞ্চিতা যে কোনোদিনও বুড়ো হবে না সেলিম ভাই, সেই প্রথম দিন নাটকে যেমন দেখেছিলাম আজও যেন তেমনই দেখতে লাগছে। সঞ্চিতা 17তম ব্যাচ, মানে আমার ব্যাচের থেকে এটা বলা, আমাকে কিছু না বলা, তার মানে আমার তো আর থাকাই উচিত না। তারপরে অনুষ্ঠানটা চালিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা ওর মনের কথা না, এমনি লিখছে আর কি, ওই ইয়েতে আসার জন্য, তুমি যাতে ওকে জয়েন করাও। আপনি তো একটা ঘোষণা না না, সত্যিই তাই সেলিম ভাই, এটা সত্যিই তাই, আমরাও তাই বলি। প্লিজ আপনি ওই জায়গাটা আসুন। সেই আর কি। তারপরে পরবর্তী সময় আমি ওই বলছিলাম যে আমি খেলাধুলা করতাম, তো তখন আমাকে ঢাকা কলেজের ওই আমার ফেভারিট টিচার উনি বললেন যে তোমার মাথায় যে এত বড় বড় চুল, এগুলা যদি তুমি চাও যে অক্ষত থাকুক, তাহলে তুমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হও, তোমার ইকোনমিক্স পড়বার দরকার নাই। আর তুমি যদি চাও যে তুমি আমার মতো এরকম মাথার চুল ন্যাড়া হয়ে যাবে, বোল্ড হেডেড হবে, তাহলে তুমি ইকোনমিক্স পড়তে পারো। কিন্তু আলটিমেটলি আমাকে ইকোনমিক্সই পড়া হলো, ইকোনমিক্সই পড়লাম আমি, কিন্তু মাথার চুল আল্লাহর রহমতে পড়েনি আর কি এখনো। এই হচ্ছে বিষয়টা। তো আমি প্রথম বছর ভর্তি হলাম, সেই বছরই জাকসু ইলেকশন হলো 79-এ, প্রথম ইলেকশনটা, মানে অনেক দীর্ঘদিন বন্ধ থাকার পরে ওই ইলেকশনটা হলো। এবং যেহেতু আমি মাঠে যেতাম, তো আমাকে হল থেকে প্রথমে অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি হিসেবে নমিনেশন দেওয়া হলো। তো আমি ইলেকশনও করলাম, এবং আমার ইলেকশনে খুব একটা মজার স্মৃতি আছে। আমার সাথে আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন উনার, আমরা দুজন একই ভোট পেয়েছিলাম, টাই হয়েছিল ভোট। তো সবগুলোতেই আমাদের প্যানেল জিতেছিল, শুধু আমার পোস্টটাতে টাই হয়েছিল, কারণ আমি তখন সদ্য মাত্র ফার্স্ট ইয়ারে ঢুকেছি, 2-3 মাস হয়েছে। আর যিনি আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন উনি আমার চেয়ে সিনিয়র ছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে উনি উইথড্র করে নেয়, আমি হলের গেম সেক্রেটারি হিসেবে কাজ শুরু করি। তখন আমি নাটক বা অভিনয় এই সংক্রান্ত আমার কোনো ধরনের কোনো ইচ্ছা বা চিন্তাও ছিল না কোনোদিন যে আমি অভিনয় করব কোনোদিন, বা শেষ মুহূর্তে অর্থনীতিবিদ নয় বা অর্থনীতি রিলেটেড কোনো চাকরিজীবী নয়, আমি একজন অভিনেতা হিসেবে পেশাগতভাবে আত্মপ্রকাশ করব। আপাতত এইটুকুই বলি, কারণ হচ্ছে আরো তো অনেক আছে, ওরা কথা বলুক। রাজু, ঠিক আছে। এবং জাহাঙ্গীরনগরের অর্থনীতি বিভাগকে অলিখিত নাটক বিভাগও বলা হয়, যে এখানে এরকম প্রত্যেক সময় হয়। তো মিজান, তুমি তো শুনছিলে অনেকক্ষণ ধরে, আর তুমিও বেশ রাজপুত্রের মতো বসে বসে শুনছিলে, গিলছিলে। তো তোমার কি মনে হয় যে তোমার বা তোমাদের মতো যারা, তোমরা তো মাঝামাঝি সময়ের, মানে এখন বিশ্ববিদ্যালয় যে জায়গাটা আছে তোমরা হচ্ছে একদম মাঝখানের সময়টাতে, সেই মাঝখানের সময়ের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি কি ফিল করো যে জাহাঙ্গীরনগরের এই যে সংস্কৃতির যে ধারাবাহিকতা, পরম্পরা যেটা, সেই পরম্পরার তুমি কতটা পেলে, অথবা তুমি কতটা এখন দিচ্ছ ব্রিজিং এর কাজটা, মানে অবস্থানটা কিরকম মনে হয় নিজের? মিজান, আনমিউট করে বলতে হবে, আনমিউট করতে হবে একটু। ওকে, পারফেক্ট। প্রথমত সবাইকে অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। জামান ভাই আছে, সেলিম ভাইকে আমরা জামান ভাই বলি দলের জায়গা থেকে, শিমু আছে, আমাদের অনুজ একজন আছেন, ওর সাথে একটা কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। আমার গল্পটা জাহাঙ্গীরনগরের বেলা একটু ডিফারেন্ট কেন, আমি জাহাঙ্গীরনগরকে ততটা উপভোগ করতে পারিনি, এনজয় করতে পারিনি।
এর প্রধান দুটি কারণ হচ্ছে ঢাকা থিয়েটার করতাম আমি যেদিন জাহাঙ্গীরনগরে প্রথম ক্লাস করি 96 এর 16 তারিখ, সেদিন আমি ঢাকা থিয়েটার প্রথম যাই। তো দলের কাজে আমাকে ঢাকায় যেতে হতো। আমি একটা টিউশনি করতাম ঢাকায়, তার জন্য ঢাকায় যেতে হতো। তো আমাকে একদিনে 2 বার ঢাকায় যেতে হতো জাহাঙ্গীরনগর থেকে, এরকম ঘটনা অনেকবার আছে। তারপর দলের যেদিন শো থাকতো, শো শেষ হয়ে সব সেটেড লোকেশন ওয়াইজ পৌঁছে দিয়ে তারপর আমি জাহাঙ্গীরনগর ফিরতাম। তখন এসে খাবার পেতাম না, বা খাবার থাকলে তার মধ্যে তেলাপোকা থাকতো, খেতে পারতাম না। এইভাবে জাহাঙ্গীরনগরে যারা, এটা ফুল রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, এখানে যারা যেভাবে জীবনকে উপভোগ করেছে, ছাত্রত্বকে উপভোগ করেছে, আমার বেলায় সেটা একটু ডিফারেন্ট ছিল। আমি খেলাধুলা করতাম, জাহাঙ্গীরনগরে যাতায়াত, ঢাকায় যাতায়াতের জায়গাটা ছিল। তো এই ব্যাপারগুলির কারণে আমি ততটা আসলে 100% মানে লেপ্টে চেটে পুটে উপভোগ করার যে জায়গাটা, সেটা আমি পারিনি। এটা আমার জন্য আফসোস হয় এটার জন্য। যাই হোক, এটা রিয়েলিটি ছিল। জাহাঙ্গীরনগরে ভর্তির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা, আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। তো মানিকগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করতে গেলে জাহাঙ্গীরনগরের পাশ দিয়ে গাড়িটা যায়। তো আমি যখন ছোটবেলায় ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েটের সময় ঢাকায় আসি, তখন আমি কাউকে কাউকে জিজ্ঞেস করি পাশে যে থাকে, যে এই জায়গাটা কি, সবাই এরকম জুটি জুটি করে বসে থাকে, সবাই খেতে আসে, অনেক ইয়াং ছেলে মেয়ে, এটা কি? পরে জানলাম যেটা ইউনিভার্সিটি, এবং এখানে নাটক পড়ায়। আমি তো অভিনেতা হব খুব ছোটবেলায় প্ল্যান করে রেখেছি, তাহলে আমাকে এখানেই যেতে হবে। আমি জাহাঙ্গীরনগরে নাটক পড়তে যাই আসলে, কিন্তু ভর্তি পদ্ধতির কারণে আমি নাটক পাইনি, আমি পাই জিওগ্রাফি। তো দ্যাট ওয়াজ লাস্ট। আর তো পরে কোনো অপশন নাই ইউনিভার্সিটি। এখন নাটক করতে হলে ইউনিভার্সিটিতে পড়তে হবে, সরকারি ইউনিভার্সিটিতে। তো সেইভাবে সেখান থেকে ভর্তি হওয়া, এবং জাহাঙ্গীরনগরের জীবনের যে জায়গাটা বললাম সেটা ওরকম। আমি কামালউদ্দিন হলে থাকতাম, আমার ডিপার্টমেন্ট ছিল জিওগ্রাফি। এই তো এইভাবে চললো। ওরের অনেকে, যেমন এখানে তুমি চট করে একটা কথা বলে ফেললে যে আমরা কিন্তু জামান ভাই বলি। আর আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলাম যে আমার প্রাইমারি স্কুলের যিনি শিক্ষক ছিলেন প্রিয়, তার নাম ছিল সেলিম। হাই স্কুলেও একজন সেলিম স্যার ছিল। জাহাঙ্গীরনগরে আমি সেলিম স্যারের ছাত্র ছিলাম না, কিন্তু সেলিম স্যারের সাথে সম্পর্ক ছিল যেটা অনেক শিক্ষক আমার ইকোনমিক্স এর অনেকের সাথে ছিল না। এই জন্য আমি বারবার কিন্তু সেলিম ভাই বলতে পারি না, সেলিম স্যার হয়ে যায়। এবং সেলিম ভাইকেও বলে রাখি, আপনি কিন্তু সেলিম স্যার বলে ফেলতে পারি আমি। মানে সেলিম নামটার সাথে আমার রিলেশনশিপটা ওই জায়গায় আর কি। তো এরকম হয় না যে জাহাঙ্গীরনগরে কিন্তু এরকম অনেক স্মৃতি তৈরি হয়, অনেক ঘটনা তৈরি হয়। এবং মুক্ত মঞ্চে একবার আমাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল যে অর্থনীতি বিভাগের রাজু, সবাই হেসেছিল যে ফাইজলামি করার জায়গা পান, উনি আবার কবে ইকোনমিক্স পড়লো। তার মানে এটা এটা তো আমাকে তো ওই ডিপার্টমেন্টে দেখা যায় না আসলে। তো আমাকে আখলাক স্যার বকা দিয়ে বলেছিলেন যে তুই একটা সিট নষ্ট করছিস ইকোনমিক্স এর, এটা অন্য কেউ পড়লে কাজে লাগতো। তো এরকম জিওগ্রাফি, ইকোনমিক্স, যেমন সুমাইয়া শিমু হচ্ছে গভর্নমেন্ট পলিটিক্স এর, মানে এখানে সব আমরা কিন্তু এক ধরনের, কি বলবো, পথভ্রষ্ট বলা যাবে কিনা আমি জানি না, এই শব্দটা বলা ঠিক হবে না। আমি নিজের ব্যাপারে বলি, পথ এরকমই হয়, এখন কোনটা কি যে খুঁজে পায় কাকে। তো শিমু, তোমার কি মনে হয় যে এই যে মিজান যেরকম তার একটা দুঃখবোধ বললো, সে ড্রামা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এসে সে ড্রামা পড়ার জন্য জাহাঙ্গীরনগরে ঢুকে গেল, সেটা যে সাবজেক্টই হোক। হার্বাল মেডিসিন হলেও তো তুমি ঢুকতে, যে এখানে হার্বাল মেডিসিন পড়বো, কিন্তু আমি ওইটা করবো। ব্যাপারটা তাই। শিমু, তোমার এরকম কিছু আছে কিনা? আনমিউট করতে হবে শিমু তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার যেটা হয়েছে, আমার একটা মজার ঘটনা আছে। আমি জাহাঙ্গীরনগর ভর্তির আগে আমি ক্যাম্পাসে অনেক যেতাম, কারণ হচ্ছে আমার বড় ভাই পড়তেন জাহাঙ্গীরনগরে, আমার আরো অনেক আমার কাজিনরা ছিল অনেকে, তারপর আমার অনেক, মানে আমার চাচা ছিল, মানে আমার আপন চাচা না, যাই হোক, তো ওনার এই কারণে আমি জাহাঙ্গীরনগরে অনেক পড়তাম, সরি আমি যেতাম, কিন্তু আমি তখন পড়তে চাইতাম না। আমি ভাবতাম যে আচ্ছা থাক, দরকার কি ঢাকার থেকে এত দূরে, মানে এরকম একটা, তখন যেহেতু অনেক ছোট, মানে ওই বুদ্ধিটা হয়তো আমার তখন হয় নাই। তো পরে যখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তো বাসা থেকে বলা হলো যে না, অ্যাটলিস্ট পরীক্ষা দাও, সব জায়গাতে পরীক্ষা দিতে হবে। তো আমি সব জায়গাতে, তো একমাত্র জাহাঙ্গীরনগরে তখন রিটেন পরীক্ষা হতো, আর সব জায়গাতে এমসিকিউ হতো। তো আমি সায়েন্সে ছিলাম, আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো তখন আমি চাচ্ছিলাম যে শিফট করতে, অন্য সায়েন্স থেকে অন্য যে কোনো একটা কিছুতে, মানে অন্য কোনো
সাবজেক্টে পড়তে আর কি, সায়েন্সের সাবজেক্ট বাদে। তো সেই জায়গা থেকে তো আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম অনেকগুলা ডিপার্টমেন্ট, যে জায়গাগুলোতে আমার দেওয়া সম্ভব, যেহেতু আমি সায়েন্সে ছিলাম অনেকগুলাতে পরীক্ষা দিতে পারতাম। তো আমার মজার একটা ঘটনা ঘটেছিল যে আমি যে কয়টা বিভাগে পরীক্ষা দিয়েছিলাম তার মধ্যে আমার ধারণা যে আমি দুইটা বোধহয় নাকি একটা ডিপার্টমেন্টে আমি চান্স পাইনি, সেটা হচ্ছে ড্রামাটিক্স। ঠিক আছে, সেটা ছিল হচ্ছে ড্রামাটিক্স। আমি ড্রামাটিক্সে আমি চান্স পাইনি, আমি অন্য অনেকগুলো সাবজেক্টে আমি চান্স পেয়েছিলাম। ড্রামাটিক্সে চান্স না পাওয়ার একটা অন্যতম কারণ ছিল যে ওটা অনেক বেশি আমাদের ড্রামাটিক্স, মানে আমি তখনকার কথা বলছি, আমি পরবর্তীটার সময় আমি জানি না অ্যাডমিশন টেস্ট গুলো কিভাবে, তো ওখানে অনেক বেশি থিয়েটার বেসড সব আসলে মানে কোয়েশ্চেন বা সব রিলেটেড সবকিছু থাকে। তো আমার আসলে থিয়েটারের ওরকম অভিজ্ঞতা তখন ছিল না। হ্যাঁ, তো আমি মানে সেই জায়গা থেকে যে মানে অতটা অভিজ্ঞতা ছিল না, ছিল তো কিছুটা, কিন্তু ওখানে চান্স পাওয়ার জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেটা ছিল না। তো সে জায়গা থেকেই হচ্ছে আমি সব অন্য সাবজেক্টে চান্স পেয়েছি, আমি ড্রামাটিক্সে চান্স পাইনি। তো না পাওয়ার পর তারপরে তো যাই হোক, আমি তো গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে আমি মানে অন্য আর গুলার মধ্যে আমার কাছে মনে হলো যে গভর্নমেন্ট এন্ড পলিটিক্সটাই আমার কাছে মনে হলো যে এটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগবে এবং হয়তো আমি ভালো করতে পারবো, আমার মনে হচ্ছে আর কি। তো ভর্তি হলাম। তো পরবর্তী পর্যায়ে যেটা মজার বিষয়, আমি আমার মাস্টার্স করেছি গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে, তার পরবর্তীতে আমি কিন্তু এমফিল করেছি ড্রামাটিক্সে এবং আমি পিএইচডি করেছিও কিন্তু ড্রামাটিক্সে। তো এটাই সব ধরনের প্রতিশোধ কি তুমি ড্রামাটিক্সের উপর দিয়ে নিয়েছো? মানে চান্স না পাওয়া, অভিনয় করা। সেলিম ভাই, এই জায়গায় আপনার মন্তব্য খুব জরুরি। মানে কেন এরকম হয়, কেন বলেন, কেন এমন হয়? সেলিম ভাই একটু আনমিউট করতে হবে আপনাকে। ও তো খুবই আগে থেকে অভিনয় করতো জাহাঙ্গীরনগরে পড়বার আগে থেকে, তো ওই জন্য না, কিন্তু ওর মধ্যে তো একটা জেদ আছেই। তো হবে না কি করে হয়, তো দেখা গেছে যে সেরকম যে আমিও কোনোদিন ভাবি না জাহাঙ্গীরনগরে ভর্তি হবে, সে জাহাঙ্গীরনগরে আমাকে ভর্তি হতে হলো। তো ওরও সেই ড্রামাটিক্সে ও মানে চান্স পেল না, দেখা গেল ওকে পিএইচডি করতে হলো ড্রামাটিক্সে, ওকে ও এমফিল করলো ড্রামাটিক্সে, বা ও অভিনেত্রী হিসেবে নিজেকে ও ইয়ে করলো, প্রকাশ করলো। তো এটা নিয়তি, কিছু করার নাই, এখানে ওটা হাত নাই কোনো, আসলে যা হওয়ার সেটা হয়েছে। হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে ইন্দুদি জানতে চেয়েছে, ইন্দু প্রভা, হ্যাঁ। শকুন্তলা নাটকের অভিজ্ঞতা সেই সকালবেলা, এইটা তো একটা মানে অন্যরকম অভিজ্ঞতা। আমরা মুক্তমঞ্চ নিয়ে অনেক কথা শুনি, একটু যদি ওই জায়গাটা বলেন সেলিম ভাই। মুক্তমঞ্চ আসলে শুরু হয়েছিল আমাদেরকে দিয়েই, শকুন্তলা নাটকের মাধ্যমে। আমরা তখন জাহাঙ্গীরনগর থিয়েটার নামে একটি থিয়েটার করে ফেলেছি, এবং সেখানে প্রথম যে প্রোডাকশনটা হয় সেটা অন্য জায়গায় হয়েছিল, সেটার নাম হচ্ছে এখনো কৃতদাস। পরবর্তী সময় এটা কারখানার বাসী নামে হয়, কাইজার ভাইয়ের লেখা নাটকটা। এটা উনি হল কম্পিটিশনে করেছিল আলবেরনি হল থেকে। তো ওই সময়ে ওই নাটকটাই জাহাঙ্গীরনগর থিয়েটার যখন আমরা গোড়াপত্তন করি 12 বা 13 জন মিলে, তখন ওই নাটকটা দিয়ে জাহাঙ্গীরনগর থিয়েটার তাদের কার্যক্রম শুরু করে। তো তখন আমরা সেলিম ভাই, সেলিম ভাই বলতে আমি বারবারই সেলিম ভাই বলবো, সেলিম আলদিনই বুঝে নিতে হবে। তো সেলিম ভাই এবং কাইজার ভাই মিলে ঠিক করলো যে আমাদের ক্লাসিক প্রোডাকশন করা উচিত, কারণ অভিনেত্রীদের নিজস্ব দক্ষতা বাড়ানোর জন্য ক্লাসিক্যাল টেক্সটে অভিনয় করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ আমরা জাহাঙ্গীরনগরে যারাই পড়াশোনা করেছি, আমাদের একটা ল্যাকিংস আছে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি। দ্যাট ইজ, জাহাঙ্গীরনগরের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটা আহমেদ রেজা বা ওই রকম ভাষা না। আমি সাধারণত যেরকম করে কথা বলি সেরকম করে ওখানে কথা বলা হয়। তো নাটকের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে এই আঞ্চলিকতা যাতে দূরে রাখা যায়, সেই কারণে ক্লাসিক্যাল নাটকে অভিনয়ের প্রয়োজনীয়তা দেখা গেল। তখন ঢাকা থিয়েটার শকুন্তলা নামে নাটকটি বেশ কিছু প্রদর্শনী করে ফেলেছে। তো সেলিম ভাই বললো যে শকুন্তলাটাই জাহাঙ্গীরনগর থিয়েটার থেকে করা যেতে পারে, এবং মুক্তমঞ্চ তখন তো এর হয়ে গেছে। মুক্তমঞ্চ একটা স্টেজে, এরকম একটা স্টেজে ওপেন করার জন্য একটি ক্লাসিক্যাল নাটকের প্রয়োজন। তো তখন আমরা এটা রিহার্সেল করা শুরু করি, এবং ওই রিহার্সেলটাতে ঢাকা থিয়েটারের যে দলীয় প্রধান বাচ্চু ভাই এসেছে কয়েকবার, ফরিদি ভাই তো আমি তো ছাত্র হিসেবেই ফরিদি ভাইকে পেয়েছিলাম। তখন ফরিদি ভাই ছাত্রত্ব বাদ দিয়ে ঢাকায় চলে গেছে, তারপরেও উনি কয়েকবার এসেছে।
আফজাল ভাই এসেছে সেট ডিজাইন করে দিতে, আসাদ ভাই এসেছে রিহার্সেলে বসে থেকেছে, পীযূষ দা এসেছে রিহার্সেলে বসে থেকেছে কারেকশন গুলো করবার জন্য। কারণ ওনারা যে যে চরিত্রগুলো ঢাকাতে অভিনয় করতো সেই চরিত্রগুলোই আমরা এখানে অভিনয় করছি। আমি পীযূষ দার যে চরিত্র কর্ণ, ওটা আমি করেছিলাম। আর ইন্দুপ্রভা করেছিল গৌতমীর চরিত্র। আর সুবর্ণা যে চরিত্রটা করতো, সুবর্ণা মোস্তফা, সেটা ওখানে করেছিল শিবলি। তারপরে আফজাল ভাই যে চরিত্রটা করতো সেটা করেছিল ভৌমিক। আসাদ ভাই যে চরিত্রটা করেছিল সেটা করেছিল ওখানে আয়ুব নামে একটা ছেলে ছিল বাংলা ডিপার্টমেন্টে। পরে সেলিম ভাই ওকে নাম দিয়েছিল রাজন মেহেদি। সেলিম ভাই কিন্তু অনেকের নাম পরিবর্তন করে দিত, বেশ ভালো সুন্দর সুন্দর নাম রেখে দিত। মাজনুনের নাম সেলিম ভাই রাখে নাই, মাজনুনের নাম রেখেছে বোধহয় জেমি, না রে? জেমি বোধহয় রেখেছে না, না? সুবর্ণাপা রেখেছে, মিজান রেখেছে না, সুবর্ণাপা। মাজনুন মিজান তো বোধহয় জেমি রেখেছে তোর নাম। আর এমনিতে তোর নাম ছিল তো মিজানুর রহমান মজনু ছিল তোর নাম জি আগে। জি জি হ্যাঁ, জি তো এটা আমি জানি। তো ওরটা রাখে নাই সেলিম ভাই, কিন্তু ওই রাজন মেহেদি রেখেছে, আনন্দ জামান, ওর নাম হচ্ছে নুরুজ্জামান, আনন্দ জামান রেখেছে, এগুলো সেলিম ভাই করতো। তো সেই জায়গা থেকে ওর নাম আয়ুব খান, এটা কি জাতীয় নাম হয়, তো উনি রাজন মেহেদি ওর নাম রেখে দিয়েছিল। যাই হোক, আসাদ ভাইয়ের চরিত্র অভিনয় করেছিল এবং আমরা দীর্ঘ 2-2.5 মাস আমরা রিহার্সেল করেছিলাম। এবং যেদিন সকালবেলা ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এটার আমাদের মঞ্চায়নটা শুরু হয় মুক্ত মঞ্চে, তার আগের দিন সারা রাত আমরা জেগেছিলাম এবং আমাদের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আমরা আমাদের হলে আমরা মেকআপ নিয়েছিলাম রাতের বেলা থেকে, এবং ভোরে সারা রাত সবাই জেগে থেকে ভোরের বেলা আমরা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এটা অভিনয় করতে যাই। আমাদের ধারণা ছিল যে বেশি মানুষ বোধহয় সেখানে হবে না, কিন্তু যে জিনিসটা, যে অভিজ্ঞতাটা আমাদের হলো, এটা চমৎকার একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে পুরো দর্শক পরিপূর্ণ ছিল এবং শীতের দিন ছিল, বা ওরকমই অবস্থাটা, শীত শীত ভাব। তো অনেক ছেলে মেয়ে, অনেক ছেলেরা কাঁথা মুড়ি দিয়েও এসেছে ইয়েতে নাটকের দর্শক হিসেবে, আর মেয়েরা এসছে। কারণ আমাদের সাথে যে মেয়েরা অভিনয় করতো তার মধ্যে শিবলি ছিল, বিদ্যুৎ ছিল, ইন্দুপ্রভা ছিল, রিঙ্কু ছিল। এরা ওদের হলে খুব জনপ্রিয় ছিল। কিছু নাকি লুঙ্গি পরা দর্শকও দেখা গিয়েছে। হ্যাঁ, লুঙ্গি, এমএস হলের ছেলেরা তো লুঙ্গি পরে এসছে, অনেকেই লুঙ্গি পরে এসছে, মানে আমাদের হলের ছেলেরা আর কি। কারণ এটা তো খুবই হাঁটা দূরত্ব, ফলে ওরা মুক্ত মঞ্চকে মনে করতো যে ওদের পার্ট অফ দ্য হল, সুতরাং হলে যেভাবে থাকে ওভাবে এসে পড়েছে। তো তারা এসেছে এবং ফুল হাউসের সামনে আমাদের শোটা হলো। তো আমরা এই শোটা নিয়ে একটু ইয়ে ছিলাম, মানে আমাদের নিজেদের মধ্যে একটু কৌতূহল ছিল, বা আমরা জিজ্ঞেস করেছি যে কেন আমরা এরকম দিনের বেলায় কেন করছি। তো সেলিম ভাই বললো যে মুক্ত মঞ্চ আমরা যেটা বলছি, ইট ইজ এন অ্যারিনা স্টেজ। যারা ওই যে নাটকের ছেলে মেয়ে, যে সুমাইয়া শিমু এখনো বলতে পারবে, অ্যারিনা স্টেজ মানে হচ্ছে গ্রিক যে নাটকগুলো, ক্লাসিক নাটকগুলো, অ্যারিনা মানে হচ্ছে পুরো দর্শকের সামনে চারিদিকে দর্শক থাকে, ওর মধ্যে এটা অভিনীত হতো। সোফোক্লেসের অনেক নাটক এভাবে অভিনীত হতো, গ্রিক নাট্য সভ্যতায় এই জিনিসটা দেখা যায়। তো ওই আঙ্গিকে যেহেতু শকুন্তলা একটি এপিক ধর্মিক নাটক এবং একটি ক্লাসিক্যাল নাটক, এবং সেলিম ভাইয়ের জেদটাই ছিল যে বাংলা নাটকে বা বাংলা লেখায় নাকি ট্র্যাজিক ক্লাসিক্যাল নাটক লেখা যায় না, এরকম একটি চ্যালেঞ্জ থেকে কিন্তু সেলিম ভাই শকুন্তলা রচনা করেছিলেন। এটা একটা ট্র্যাজিক নাটক এবং বাংলা ভাষায় উনি করে দেখিয়েছিলেন। হ্যাঁ, এর আগে অনেক আগে কালিদাসের শকুন্তলা আছে, কিন্তু তার পরবর্তী সময় সেলিম ভাই যেটা লিখেছিলেন এটা এই ভাষায় এইভাবে, ওটা তো সংস্কৃতিতে লেখা ছিল, কিন্তু সেলিম ভাই বাংলায় যে শকুন্তলা, যে একটা বিচ্ছেদের যে গল্প সেটা, বা নিয়তির যে গল্প গ্রিক নাটকগুলোতে আমরা যেটা দেখতে পাই, সেটা উনি বাংলায় করে দেখিয়েছিলেন। এবং আমরা সেই নাটকের প্রথম অভিনেতা অভিনেত্রী যারা এরেনা স্টেজ বা বর্তমানে যেটা মুক্ত মঞ্চ, সেখানে দাঁড়িয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা নাটকটা করেছিলাম। তার 4 দিন বা 5 দিন পরে এই নাটকটি আমরা আবার করেছিলাম ওখানেই। সেটা হয়েছিল সন্ধ্যাবেলায়, সেটা সকালবেলা হয়নি। যারা দেখতে পায়নি, যারা সকালবেলা দেখতে পায়নি, তাদের জন্যই, তাদের অনুরোধেই ওই নাটকটি আমরা আরেকবার করেছিলাম। ওয়ান্ডারফুল। আমার মনে হয় যে এইটা অনেকের জন্য খুব
একটা হিস্টোরিক্যাল মানে বাস্তবতা আপনি আজকে দিয়ে গেলেন, এটা অনেক কাজে দেবে। কারণ আমাদের কিন্তু ইনফরমেশন। ইনফরমেশন এটা খুবই হেল্পফুল। মিজান, তোমাকে কিন্তু অলরেডি বলা হয়েছে যে তুমি নাকি ভালো গোলকিপার ছিলে, তো এই গোলকিপার জি, জি। হিসেবে তুমি কিছুই বলছো না, এতে দর্শকরা বেশ বিরক্ত এবং তারা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মোটামুটি বলছে যে কি ব্যাপার, আমরা তাহলে মাঠের মিজানকে হারিয়ে ফেললাম কিনা, সে কি পুরোটা নাটকে হয়ে গেল। অবশ্য মানে বলো প্লে, ড্রামাও প্লে, প্লে শব্দের বাইরে তুমি যাওনি, প্লে সবই তো প্লে আসলে। তো মিজান বলো, না, না, তুমি না, কি আমি গোলকিপারের ব্যাপারটা একটু বলো, কোনো ঘটনা আছে নাকি, তারা এত না, উত্তেজিত না, কেন? ঘটনা হচ্ছে যে আমি তো প্লেয়ার ছিলাম বেসিক্যালি। আমি আমার ম্যাট্রিক ইন্টারের সময় আমি প্রফেশনালি ফুটবল খেলতাম আমার ডিস্ট্রিক্টে মানিকগঞ্জে। তো তারপর জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর আমি আমার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ছিলাম, আমি আমার হলের ক্যাপ্টেন ছিলাম কয়েকদিন। আমি আমাদের ইউনিভার্সিটির টিমে খেলেছি, গোলকিপিং করতাম আমি। হাকিম ভাই, আমি আমাদের দুজনের, হাকিম ভাই হচ্ছে আমার মানে গুরু আর কি, উস্তাদ, একসঙ্গে প্র্যাকটিস করতাম। তো হাকিম ভাই তো এখন কানাডায় থাকে। তো আমি যে প্রসঙ্গটা নিজে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যে আজকে লাইভটা করব, যখন এটা সার্কুলার করা হলো, তখন কোনো একজন লিখেছিল যে যাদের যাদের নিয়ে আজকের আড্ডাটা করা হচ্ছে তাদের একজনকে নিয়ে তো 2 পর্ব করা যায়। সেলিম ভাইয়ের কথা বলছিল, মানে জামান ভাই, যে সেলিম ভাইকে নিয়েই 2 পর্ব করা যায়। তার যে ইনফরমেশন, যখন সে ইনফরমেশনটা আমাদের দিচ্ছিল মুক্তমঞ্চ সম্পর্কিত এবং শকুন্তলার অথবা আমাদের নাটকের হিস্ট্রি সম্পর্কিত, সো অ্যাকচুয়ালি সেলিম ভাইকে নিয়েই শুধুই জাহাঙ্গীরনগরে 2টা সেশন হইতে পারে। তাতে হলে যারা আমরা আছি জাহাঙ্গীরনগরে, কারেন্ট স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্ট যারা আছে, তারা অনেক ইনফরমেশনই জানতে পারবো। এটা কিন্তু সত্য। থ্যাংক ইউ, এটা আমরাও বিলিভ সত্যি করি, সত্যি আমি তো প্রচন্ড ভাবে করি সেটা। কিন্তু আসলে যেটা চেয়েছি আমরা, যে 5 তারিখ পর্যন্ত এই লকডাউনে আমরা ধরে নিয়েছি যে এই 5 তারিখের মধ্যে কিছু কিছু মানুষকে এক জায়গায় করতেই হবে, এবং তারপরে ওকে, যদি ভালো লাগাটা যদি ভালো লাগে, ভালো লাগা কিন্তু ভালো লাগতে হয়, কারণ ভালো লাগা অনেক ডেফিনেটলি। সময় খারাপ লাগাও হয়ে যায়। তো তাহলে পরে আমরা অনেক কিছুই করতে পারবো। আর টেকনোলজি কিন্তু করোনা না আসলে এইভাবে আমাদেরকে সম্পৃক্ত করতো না। এই মুহূর্তে যে লাইভটা করছি, আজ থেকে 5 বছর আগে এরকম একটা লাইভ করার জন্য কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট দিয়ে স্টুডিও সেট আপ করেও এত আনইন্টারাপ্টেড হতো না, এখন কিন্তু হচ্ছে। সেলিম ভাই রাইট। কিছু বলবেন? হ্যাঁ, সেলিম ভাই। সেটা হলো যে হয় কি, ওই কথায় যখন পেয়ে যায় না, শিমু আছে এখানে বা মিজান আছে, কথায় পেয়ে গেলে না অনেক কথা বলতে ইচ্ছা করে। মজন ঠিকই বলেছে। ধর আমি একাধারে আমি খেলোয়াড় ছিলাম, আমি হলের টিমে খেলেছি, আমি ইউনিভার্সিটি টিমে সিলেক্টেড হয়েছিলাম। এই খেলাটা আজকে আমি ছেড়ে দিয়ে আমি নাটকের দিকে ইন্টারেস্টেড হয়েছি, এবং আমি রাজনীতিতে আমি সক্রিয় একজন রাজনৈতিক কর্মী ছিলাম। এবং আমি নাটকের ক্ষেত্রে একমাত্র মানুষ, ঢাকাতে একজন আছে, তাকে আমি চিনি। তাছাড়া এই নাটক করে যারা এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য কোয়ার্টার গার্ড খেটেছে বা আর্মি ধরে নিয়ে গেছে, তার মধ্যে আমি একজন। তো এই যে গল্প, এই গল্প আমি যদি বলতে থাকি, এই গল্প কিন্তু তোমার সারা রাত চলে যাবে, গল্প শেষ হবে না। এবং আপনাদের সেই কোয়ার্টার গার্ড আমরা পর্যন্ত শুনেছি, কারণ আমরা তো 90 আন্দোলন মানে আমরা 88-তে ঢুকেছি, 87-র শেষের দিকে। হ্যাঁ, তো আমাদেরকে এই গল্পগুলো বলা হতো যে আপনাদের কথা, যে তাদেরকে হ্যাঁ, কিন্তু নিয়ে হ্যাঁ, ওখানে সেই হ্যাঁ, পানিতে চুবানো পর্যন্ত হয়েছে, মানে এভরিথিং। আমার সর্বোচ্চ শাস্তি, ইলেকট্রিক শক, আমার সারা শরীর, এই গলা থেকে শুরু করে শুধু মুখ বাদ দিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো ক্ষেত্র নাই যেখানে অত্যাচার করা হয়নি। তো রাজনীতি করতে গিয়ে কি করতে হয়, একজন ভালো ছাত্র তার যে জীবন চরিত সেটাও আমার জানা আছে। আমাদের ক্লাসে একদম ইকোনমিক্সে ফার্স্ট ইয়ারে যে পরীক্ষা, সেটার মধ্যে আমি একমাত্র যে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, একমাত্র। তো একজন ভালো ছাত্র হিসেবে তার কি অনুভূতি হয় সেটা আমার জানা আছে। একজন খারাপ ছাত্র হিসেবে তার কি অনুভূতি হয় সেটা আমার জানা আছে। একজন ফাঁকিবাজ হিসেবে তার কি অনুভূতি হয় সেটা আমার জানা আছে। একজন খেলোয়াড় হিসেবে তার কি এক্সপিরিয়েন্স সেটা আমার জানা আছে। একজন পলিটিক্যাল লোক হয়ে তার কি ভিকটিম হয়ে বা সে ছাত্র রাজনীতির কারণে তার যে দুরবস্থা সেটা আমার জানা আছে। এবং ওই যে মিজান যে গল্প বলছে যে ওকে ওই যে মাকড়সা পড়ে গেছে, আরশোলা পড়ে গেছে, সেই খাবার খেতে হয়েছে। আমরা ঢাকা থিয়েটারে যখন প্রথম জয়েন করি, তখন আমরা প্রতিদিন জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় যেতাম ইয়ে করতে, টিএসসি তে যেতাম হচ্ছে ওয়ার্কশপ করতে। এটা রাত্রে শেষ হতো 9:30টার দিকে। জামিল ভাই ওয়ার্কশপ করাতো, ভাস্কর দা ওয়ার্কশপ করাতো, ফরিদি ভাই ওয়ার্কশপ করাতো। তো এইটা শেষ করে
আমরা তো তখন আর জাহাঙ্গীরনগরের বাস পেতাম না, আমরা আসতাম নয়ারহাটের বাসে, এমএইচ হলের সামনে নেমে যেতাম। নেমে গিয়ে তখন কিছুই নাই, দোকান থেকে একটা বনরুটি আর কলা কিনে, ওই যে তাও দোকানে ধাক্কায় দোকান খোলাতাম। ওই যে লন্ড্রির পাশে, যারা এমএইচ হলে গিয়েছো তারা দেখবে হ্যাঁ, লন্ড্রির লন্ড্রি পাশে, যে সেই হুজুর পরে তো দাঁড়িয়ে রেখে হয়েছিল, ওর পাশে একটা ইয়ের দোকান আছে, একটা স্টোর যেটার মধ্যে সবকিছু পাওয়া যেত। ওকে দরজা ধাক্কায় একটা কলা আর একটা বনরুটি খেয়ে, এক গ্লাস পানি খেয়ে আমরা ঘুমিয়ে থেকেছি। এরকম কিন্তু বহু দিন কেটে বাস তো সবসময় পান নাই, ট্রাকেও তো এসছেন। না, আমি বাসে এসেছি, আমি নয়ারহাটের বাসগুলো অনেক রাত পর্যন্ত চলতো। আচ্ছা, আর আরো 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 অনেক খারাপ অভ্যাস ছিল আমার, সেগুলোর জন্য আমাকে মাঝে মাঝে সাবান নামতে হতো। ও নানান জটিলতা আছে, নানান অভিজ্ঞতা আছে আমার। এত কথা আমি আর বলতে চাচ্ছি, ওটা কথা বললাম তো। না 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 না, আপনার কথা শোনার জন্য আসলে তো লোকজন বসে থাকে। আর শিমু মনে হয় কি যেন বলতে চাচ্ছিল, সে চিন্তা করছিল এগুলো তো ও কিছুই পায়নি মনে হয়। শিমু, কি বলছিলেন ভাইয়া? না তুমি তো জি, আমি নিশ্চয়ই এইসব অভিজ্ঞতা তো নিশ্চয়ই তোমার নেই মানে। না, আমার অভিজ্ঞতা আছে, অনেকই আছে, হয়তো সেলিম ভাইদের মতো এত মানে বিষয়গুলো এতটা থ্রিলিং না হয়তো, বাট তারপরও আমার কিছু কিছু মজার অভিজ্ঞতা আছে। যেমন আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর পাবলিক ইউনিভার্সিটি অবশ্যই, এবং জাহাঙ্গীরনগর যে পরিবেশ সবকিছু মিলিয়ে, আগে যেমন আমি প্রথম একদম যখন শুরুর দিকে ভর্তি হই তখনও আমি ওইভাবে, যদিও আমি তখন আমি মানে অভিনয় করি, অভিনয়ের জন্য আমাকে অনেক জায়গায় যেতে হতো। আর এটা তো সবাই জানে, আমার সেলিম ভাই আছেন, মিজান ভাই আছেন, যে আমাদের শুটিং এ অনেক ধরনের পরিবেশে যেতে হয়, সব জায়গাতে আমাদের কাজ করতে হয়। কিন্তু তখনও আমি কিছুটা আমি ছিলাম যে আচ্ছা এটা এখানের। কিন্তু যখন আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম, ডেইরি ফার্মের ওখানে বসে আমি যখন ওই যে খাবারের দোকানগুলাতে আমি যখন প্রথম প্রথম আমার একটু মনে হতো যাচ্ছে এখানে খাবো কেমন লাগবে, তখন আমি অভ্যস্ত। কিন্তু কিছুদিন পর এই ডেইরি ফার্মে বসে ওই দোকানে সব বন্ধুদের নিয়ে আড্ডা আড্ডা দেয়া, খাওয়া, মাঠের মধ্যে বসে মানে একসাথে সব গোল হয়ে বসে করা, যে মানে থাকে না, এটা হয়তো আমি মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে বা যারা পড়ে হয়তো তারা এই অভিজ্ঞতাগুলো তাদের আছে কিনা জানি না। তবে জাহাঙ্গীরনগরে পাবলিক ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর সবকিছু মিলাই আমার যে জিনিসটা হয়েছে যে আমি এখন যে কোনো আমার মানে সেটা আমাকে আরো পরবর্তী লাইফে আমাকে সাহায্য করেছে যে আমি যে কোনো পরিবেশে যে কোনো মানুষের সাথে আমি অনেক বেশি দ্রুত হয়তো ইজি হয়ে যেতে পারি, যে কোনো পরিবেশে যে হয়তো আমি নিজেকে খাপ খাওয়াতে পারি। আর মানে মজার ঘটনা এটা তো আসলে অনেকই আছে, এটা সবগুলো তো আর বলাও যাবে না, অনেক মজার ঘটনা হ্যাঁ বলাও যায় সবগুলো বলাও যাবে না। তবে সেলিম ভাইদের বিষয়টা হচ্ছে, উনারা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য মার খেয়েছেন ফিজিক্যালি, সেইটা আমারও নেই, মানে অনেস্টলি স্পিকিং নেই। শুধুমাত্র একবার আমাদেরকে হল থেকে বের করে দিয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তখন আরিচা পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, সেটাও আরেক অভিজ্ঞতা আমাদেরও। না, আমাদের আছে, অনেক অভিজ্ঞতা আছে আমাদের, হ্যাঁ, তোমাদের সমাজের তো অনেক অভিজ্ঞতাই আছে। ওই তোমাদের আমাদের তো খুব কাছাকাছি, আমরা যেহেতু 1 বছরের হ্যাঁ, তোর তো সময়। করার কথা, পাওয়ার কথা। হ্যাঁ, না আমরা পেয়েছি, ওই এমএইচ হলের মাঠে একবার আমাদেরকে ওই দাঁড় ওই করিয়ে অভিজ্ঞতা রেখেছিল। সবারই আছে, আমাদেরও আছে। ওইগুলো আছে। তবে সেলিম ভাইদের বা বিশেষ করে সেলিম ভাইয়ের একেবারে পার্সোনাল বিষয়টা, এই জন্য উনি বললেন, অনেক অনেক কৃতজ্ঞতা সেলিম ভাই আপনাকে এই জিনিসটা বলার জন্য, কারণ আমরা অনেক সময় আসলে আসলে আমি এখনো কিছুই বলিনি, জানো, মানে সেটা যে এত কথা যে আমি বলছি, তাও আমার কিছুই বলা হয়নি এখনো, জানো। মানে আপনি বলবেন, কারণ আমার কিন্তু এখানে দুনিয়ার মেসেজ আসতেছে যে আমি যতবার ইন্টারাপশন করছি আমার ভুল ধরছে, তুমি কথা বলো কেন, আমাকে বলছে আর কি। তো এখন আমি কি করব, আমার তো একটু ব্লেন্ড করতে হবে। যেমন প্রিয়াঙ্কা, ছোট্ট মেয়েটা বসে আছে আমাদের জন্য, আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছে, ওর কোনো স্মৃতি আমরা আর শুনতে চাই না, কারণ ওরা এখনো স্মৃতি কেন, ও তো জাহাঙ্গীরনগরে আছে। ওর একটা গান শুনি আবার, কি বলেন সেলিম ভাই? আপনি একটা অলরেডি সেলিম ভাই বলে রেখেছে যে তুমি শাহনাজ রহমাতুল্লাহর আর একটা গান গাইবে। তুমি আমার মনে হয় শাহনাজ তোমার- রহমতুল্লাহর এখন কি গান গাইবে? বন্ধুরে? শাহনাজ রহমতুল্লাহরই গাবো। আমি তো এখন আরেকটা ঠিক করে রেখেছিলাম, কি শাহনাজ বলো না? রহমতুল্লাহ এখন গাইতে চাচ্ছিলাম হচ্ছে লতা মঙ্গেশকরের চঞ্চল ময়ূরী এ রাত। ওর তো ভালো, অবশ্যই ভালো। গাও, তাহলে গাও, এটা গাও, কিন্তু তারপরে গাও, একটা গাও। শাহনাজ রহমতুল্লাহর না গান। না না, ও গাক গাক গাক। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসলে আমি গানগুলো এভাবেই সিলেক্ট করছি, যেহেতু আমাদের সাথে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, অনলি হারমোনিয়াম। সো একটু মেলোডিয়াস টাইপের গানগুলো আসলে আমি রেখেছি লিস্টে। নিশ্চয়ই। প্লিজ প্লিজ। চঞ্চল ময়ূরী রাত, বোধ যেতে দিও না।
যেতে দিও না, কানাই কানাই ভরে যাওয়া রাত যেন যেতে দিও না, রাত বধু যেতে দিও না। চোখের পাতায় ভরে থাকা রাত বধু যেতে দিও না, রাত বধু যেতে দিও না। কেন ঘুম আসে না, কেন ঘুম আসে না, কত স্বপ্ন ঘিরে ঘিরে আসে, মধুর বেশ নিয়ে বধূ আগো ফিরে ফিরে আসে, পরশে পরশে থেমে থাকা রাত যেন যেতে দিও না, রাত বধু যেতে দিও না। চঞ্চল ময়ূরী রাত বধু যেতে দিও না। চোখে চোখ রাখো না, চোখে ওর আমার মনে হয় যে ফোনে মাঝে মাঝে ফোন চলে আসে বা কিছু একটা হয়, হ্যাঁ, যে কিন্তু কারণে ও ভালো গায়। তুমি কোথায় Sorry. শিখেছো গান? কোথায় গান শিখেছো? ফোনটা যে কি হচ্ছে। হ্যালো, তুমি কোথায় হ্যাঁ। গান শিখেছো? আমি গান শিখেছি, আমার বাবা গান করেন বেসিক্যালি অনেক আগে থেকে, আমার হাতে খড়িটা আমার বাবার থেকে। হুম। বাবা রেডিও টেলিভিশনে লিস্টেড এবং এখনো গান করেন, আমার জন্য আসলে বাবার সেভাবে আর আগানো হয়নি। বাবা হচ্ছে আমাদের বাড়ি যশোরে, তো ওখানেই আব্বু হচ্ছে গানটা চালিয়ে যেত এবং একটা টাইমে অ্যালবাম বের করেন, ঢাকায় আসেন। শ্রদ্ধেয় গীতিকার সুরকার মিল্টন খন্দকার, ওনাকে চিনবেন তো অবশ্যই। হ্যাঁ, মিল্টন রে চিনি তো। হ্যাঁ, তো মিল্টন খন্দকারের কথা সুরে দুইটা অ্যালবামও বের করে 2001-এ। তোমার নাম, বাবার নাম কি? ইয়াকুব হোসেন বাবলা। আচ্ছা। তো হচ্ছে এইভাবে আসলে আব্বুর যাত্রাটা, তো যখন আমি আস্তে আস্তে বড় হলাম তখন গান টান টুকটাক গাইতে স্টার্ট করলাম। তখন থেকে আসলে আমার গানের যাত্রাটা, এবং যে বলে না পেটের থেকেই শুনছি গান, ওর তো একটা ওভাবেই জিনিস আসলে। শিমু, খেয়াল করেছিস ওর একটা জিনিস কি, ও যে লতা মঙ্গেশকরের গান গাওয়া কিন্তু অনেক কঠিন। ও যে উপরে যখন গাচ্ছে তখন ও সুরে লাগাতে পারছে, কিন্তু ওইটাই আমার কাছে সবচেয়ে মজা লাগছে, যে ওর নটগুলো লাগতেছে। হ্যাঁ, লাগতেছে গিয়ে সুরে, ওইটা ভেরি গুড, ভেরি গুড প্রিয়াঙ্কা, তুমি অনেক ভালো গাইবে। Anyway, এবার তুমি পরের একটা গান জন্য তাহলে তৈরি হতে থাকো, হ্যাঁ, ঠিক আছে। শাহনাজ রহমতুল্লাহর, সেটার জন্য না, না, না। না, দেখো, অবশ্যই, তুমি অবশ্যই। তুমি লতা মঙ্গেশকরও গাইতে পারো না, মনো মনো লাগে না, এই Yes, জীবনে okay, কোনো okay, কিছু ঠিক আছে। ভালো লাগে না, হ্যাঁ এটা হ্যাঁ অনেক ভালো গান। ওকে, ফাইন। আর আমার এই সমস্ত গান পছন্দ, আমরা আসলে একটু পুরোনো দিনের মানুষ তো। না, তো এক্স্যাক্টলি, আসলে আমি রাজু একটু বলি। রাজু বা আহ, শিমু ওদের হয়তো ভালো লাগছে না, ওরা জেমসের গান শুনলে ওরা বেশি খুশি হচ্ছে। না, না, আচ্ছা, আমি একটা মজার অভিজ্ঞতা আমার এইমাত্র মনে পড়লো, গান বা কনসার্ট, সেটা হচ্ছে যে আমরা যেহেতু গভর্নমেন্ট পলিটিক্সে, মানে আমার ডিপার্টমেন্ট যেটা সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, তো মোটামুটি সবাই মানে সবাই জানে কোথায়। তো আমরা যখন যেদিন কনসার্ট থাকতো মানে মুক্ত মঞ্চে, তো আমাদের কাজই ছিল, আমি এবং আমার আরো কিছু ফ্রেন্ডরা মিলে, আমাদের যেহেতু খুবই কাছে, মুক্ত মঞ্চের কাছে আমাদের ডিপার্টমেন্ট, এবং যে আমরা সবাই একটা যে মুক্ত মঞ্চের পুরা লাইনের একটা জায়গায় আমরা ডেইরি ফার্ম থেকে কাগজ কিনতাম, আর ওই যে গাম যেটা ওই যে কাগজের করতে হয়, ওইটা নিয়ে আমরা ওখানে চলে যেতাম, এবং আমাদের যতগুলা ফ্রেন্ড মানে ক্লাসমেট বা ফ্রেন্ড বা যে সবার হয়তো 40-50 জন বা আরো বেশি, সবার নাম লিখতাম, যে আছে শিমু সরকার ও রাজনীতি, অমুক সরকার ও রাজনীতি, এই করে আমরা পুরা দেখা যাচ্ছে কয়েকটা রোর সমস্ত কি বলে যে সিট বলে, হ্যাঁ সিট, এগুলো আমরা দখল এক ধরনের দখল দখল
যাতে আমাদের মানে এগুলা না হয়। এবং পরবর্তী পর্যায়ে আমরা মোটামুটি এটা এতই আলোচিত হয়ে গেলাম যে যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে ফোন আসতো বা যোগাযোগ করা হতো যে আচ্ছা আজকে আমাদের কি 5টা সিট দেয়া যাবে। বা আমাদের- সে কি এটা তো একটা বেশ- রীতিমতো একটা সিন্ডিকেট, এটা তো জানা ছিল না। এবং ব্যবসা হিসেবেও তো চলতো মনে হয় না, ওরা ফুচকা টুচকা খাওয়াতো না এই সিট দেওয়ার বদলে? এই সিট সংক্রান্ত একটা ইয়ে বলি। তো আমি তো ঢাকার ছেলে। তো হলে আমার সিট আছে, আমি হলে থাকতে খুব পছন্দ করতাম। কারণ কি, এত ফ্রিডম লাইফ তার কোথাও নাই। বাসায় থাকলে তো বাবা, এই আমি ইউনিভার্সিটি পড়ি, তারপরে আমি সন্ধ্যার সময় কোথায় গেছি এটা নিয়ে জিজ্ঞেস করে, বা মাকে জিজ্ঞেস করে কোথায় সে। তো হ্যাঁ বল। ইন দ্যাট কেস হলে আমাদের হলে থাকতাম ধরো 4 দিন, আর 2 দিন ঢাকায় থাকতাম এইভাবে। তো ওই যে 2 দিন ঢাকায় থাকতাম, বেসিক্যালি 3 দিন সকালে গিয়ে আবার ফিরে আসতাম, সকালে গিয়ে আবার ফিরে আসতাম। ওই যে বাসে যখন উঠতাম, আমরা উঠতাম একদম প্রথম স্টপেজ থেকে। প্রথম স্টপেজটা তখন ছিল হচ্ছে, একদম প্রথম যখন আমরা ভর্তি হই তখন ঢাকার প্রথম স্টপেজটা হলো গোলাপশাহ মাজারের এখানে, একদম গোলাপশাহ মাজারের অ্যাডজাসেন্ট, এই যে 0 পয়েন্টের থেকে একটু সামনে। গোলাপশাহ মাজার বোধহয় চিনছো সবাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তী সময় এই বাস স্ট্যান্ডটা হয়ে যায় তোমার টিএনটি যে অফিসটা, এখন যেটা তোমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তার অপোজিটে চলে যায়। এরপরে আমরা থাকা অবস্থাতেই এই বাস স্টেশন আবার চেঞ্জ হয়। এটা চলে যায় হচ্ছে ওই এখন যে ওভারব্রিজ করেছে গুলিস্তানের মেইন ওভারব্রিজ, যেটা দিয়ে তোমার ইসের দিকে যায়, পুরান ঢাকার বংশালের দিকে যায়। ওখানে যেতেই হাতের ডান দিকে একটা তোমার কাফে ছিল, একটা ক্যাফের সামনে। তো এই জায়গা থেকে যখন আমি প্রথম উঠতাম, তারপরে আমার বন্ধুরা উঠতো, আস্তে আস্তে উঠতো। তো আমরা ওই সিট রেখে দেওয়ার যে টেন্ডেন্সি, সেটা একদম লালমাটিয়া বা মোহাম্মদপুর আসাদ গেট থেকে যে বন্ধুটি উঠতো, ওর জন্য আমরা সিট রেখে দেওয়ার ওই টেন্ডেন্সিতে থাকতাম। এবং হয়তো আমরা সবাই দাঁড়িয়েই যাচ্ছি, কিন্তু কতগুলো সিট রাখা আছে যে ওরা এসে বসবে। এবং 3 জনের যে সিট, এটার মধ্যে আমরা 7 জন বসতাম, 8 জন বসতাম, দাঁড়িয়ে থাকতাম। তো ওই শিমুর ওই সিট রাখার গল্প শুনে আমাদের আমার এই ইয়েটা মনে হলো যে কত কিছুই না করছে। এবং ওর মধ্যে আজিজ মামা নামে এক বাসের কন্ট্রাক্টর ছিল আমাদের, বিশাল সাইজ। হ্যাঁ বিশাল সাইজ, এত পেট মোটা। উনি ওর মধ্যে ক্যারিকেচার করে ভাড়া নিয়ে নিত আমাদের কাছ থেকে। তো আমরা যখন প্রথম ঢুকেছিলাম তখন ভাড়া ছিল 8 আনা করে, 50 পয়সা হলো বাস ভাড়া। তো ওই 50 পয়সার জন্যই কত ক্যারিকেচার করে ভদ্রলোককে ওখানে আসতে হতে যেত। কিন্তু সম্পর্কটা ভালো ছিল, ওনাকে আমরা সবাই স্নেহ করতাম, ভালোবাসতাম। যে ড্রাইভাররা ছিল প্রগতির বাসগুলা চালাতো তখন, ওই যে স্টিল বডির যে বাসগুলা, এগুলা দিয়েই চলাফেরা করতো। বাসের ছাদে আমি ফরিদি ভাইয়ের সাথে বহু দিন আমি বাসের ছাদে উঠে জাহাঙ্গীরনগরে গেছি। আচ্ছা, ফরিদি ভাইয়ের সাথে আপনার কোন স্মৃতি শুনবার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে। ফরিদি ভাইয়ের সাথে আমার বহু স্মৃতি আছে। ফরিদি ভাই আমার সাথে 4-5 বছরের, আনু ভাইদের ব্যাচ সিনিয়র, কিন্তু তারপরেও এত গ্যাপ থাকার পরেও আমার সাথে ফরিদি ভাইয়ের বহু স্মৃতি আছে। এই যে বাসের কথাই যেটা বলছিলাম, যে ফরিদি ভাই একটা ওই তোমার ব্রাউন টাইপের প্যান্ট পরতো ম্যাক্সিমাম সময়, আর চেক টাইপের শার্ট পরতো। ওটা কখনোই সে প্রায়শই ইন করে পড়তো না, ইন ছাড়াই পড়তো। আর একজোড়া স্যান্ডেল থাকতো, আবার ইন করেও পড়তো অনেক সময়। তো উনি বাসের ছাদে উঠতো, এবং প্রথম ফরিদি ভাই ক্যাপসেন সিগারেট খেত তখন, আমরা যখন প্রথম দেখি। তারপরে উনি ব্র্যান্ড চেঞ্জ করেছে। এবং বাসের ছাদে উঠে এই বাতাসের মধ্যে সিগারেট ধরানোর যে টেকনিক, এটা আমি ফরিদি ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। কিরকম, যে আমরা করি কি, বাতাস যখন বেশি আসে তখন হাতটাকে আরো বেশি করে এটা বন্ধ রাখতে চাই। ফলে এই জায়গাগুলো সংকুচিত হয়ে বাতাসের প্রেসার কিন্তু বেড়ে যায়। কারণ বাতাস স্পিডে এসে ওই দেশলাইয়ের কাঠিটাকে নিভিয়ে দেয়। ফরিদি বললো যে নো, দিস ইজ নট দ্য ওয়ে। তুই সিগারেটটা ধরা, এটা আলতো করে রাখবি, বাতাসের নিজস্ব যে চলাচল সেটা করতে দে, ওর মধ্যে ধরিয়ে ফেলতে হবে। মানে একটা ফিজিক্স শিখাই দিল। হ্যাঁ, এটা কিন্তু অনবরত শেখাতো। আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়নি। তো তখন তখন থেকে ফরিদি ভাইকে চিনি। কিভাবে চিনি, যে আমাদের ওই যে ক্লাসের আমাদের ছেলেরা তখন 79-এ জিয়াউর রহমান ক্ষমতায়। তো জিয়াউর রহমান ক্ষমতায়, এদিকে আওয়ামী লীগ এতটা সংগঠিত না। সমস্ত ইউনিভার্সিটি গুলোতে জাসদ ছাত্রলীগ অত্যন্ত
পাওয়ারফুল, ভীষণ ভীষণ পাওয়ারফুল। আর ছাত্র ইউনিয়নও কিছুটা আছে। তো ওই সময়টায় আমরা যখন ভর্তি হই তখন সামহাও একটা ভ্যাকেশন চলছিল, যে ভ্যাকেশনটা এই রাজনীতিক গঠিত কোনো মারামারির কারণে। আমাদের ক্লাস আর শুরু হচ্ছে না। তো আমরা কি করতাম, ও সপ্তাহে একদিন দুদিন ঢাকার যে বন্ধুরা আছে সবাই মিলে জাহাঙ্গীরনগর চলে যেতাম, গিয়ে ওখানে ক্রিকেট খেলতাম। এবং আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার আগেই আমরা কিন্তু ইন্টার ইউনিভার্সিটির যে দল আছে, স্যাররা এবং ইয়েরা মিলে, সিনিয়র ভাইরা মিলে, তাদের সাথে আমরা ম্যাচ খেলেছিলাম। যারা আমরা ভর্তি হব ইকোনমিক্স ডিপার্টমেন্টে, তারা এই যে মেজবাউ সালেহিন স্যার জিওগ্রাফি ডিপার্টমেন্টের, মিজান কই মাজনুলদের টিচার, উনিও কিন্তু ওইটাতে খেলেছিলেন, উনি খেলেছিলেন। এবং মিজান ভাই সেলিম ভাই হেডফোনটা আবার ঠিক করে নেন একটু, ওটা আপনার, হ্যাঁ হ্যাঁ এই perfect। ওটাতে কিন্তু উনিও খেলেছিলেন। এবং আমাদের আমিরুল ইসলাম চৌধুরী স্যার, আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক, উনি এই ম্যাচগুলোতে অনেক সময় উপস্থিত থাকতেন। তো ওই রকম একটি খেলায় আমরা খেলছি, হঠাৎ করে এই ফরিদি ভাই ওখানে চলে আসছে মাঠে, এসে বলছে কি দেখি ব্যাটটা দেখি, আমি একটু খেলবো। তো আমরা আমাদের বন্ধুরা তখন, আমি ওইভাবে ফরিদি ভাইকে চিনতাম না যে উনি টেলিভিশনে নাটক করে, কিন্তু কেন চিনতাম না, কারণ কি, কারণ আমি তখন ফরিদি ভাইকে টেলিভিশনে কখনো দেখিনি তার আগ পর্যন্ত। কিন্তু আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব ওরা দেখেছিল, ফরিদি ভাই তখন নতুন নতুন দুই একটা নাটক করেছে। আর তখন তো চ্যানেল ছিল একটাই, বিটিভি, আর BTV তো কিছু নাই। হ্যাঁ, তো তখন ওরা বলছে আরে এই ছেলেটা তো টেলিভিশনের নাটক করে। যাই হোক, আমরা ওনাকে ব্যাট দিতাম, উনি কিছুক্ষণ খেলে আবার চলে গেল। আবার ফরিদি ভাই কি করতো, ওর মজাগুলো হতো এইরকম জায়গায়, যে একটা কালচারাল প্রোগ্রাম হবে হয়তো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিজু ভাই, একজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার ছিল রিজু ভাই, তোমরাও পেয়েছো বোধহয় ইয়েরা, রিজু ভাই, সুন্দর দেখতে, উঁচা লম্বা। রিজু ভাই খুব ভালো গান করতো, উনি একটু আহ হিন্দি গান ভালো গাইতো। এবং ফরিদি ভাই হঠাৎ করে ওখানে হারমোনিয়াম নিয়ে গিয়া গাইছে যে ক্যা হুয়া তেরা ওয়াদা, তখন ওই সময়কার গান এটা, হ্যাঁ, রাজেশ খান্না এই সুপার হিট ওই সময়ে। তো ওইখান থেকে ফরিদি ভাই হয়তো 2-4 লাইন গাইলো। এইভাবে একটা লোক সমস্ত জায়গায় তার বিচরণ চমৎকার। আমরা ওই যে প্রান্তিকের গেটে ওখানে যখন আড্ডা মারতে যেতাম, তখন দেখতাম সেলিম ভাইয়ের সঙ্গে বসে ফরিদি ভাই সারাক্ষণ সিগারেট খাচ্ছে, গল্প করছে, হা হা করে হাসছে। বা ওই যে আমার যে ফুফাতো বোন ডলিয়াপা বললাম, ওর যে বন্ধুরা সবাই মিলে ফরিদি ভাইয়ের সঙ্গে গল্প করছে, হা হা করছে, হি হি করছে, ওটা আমরা দেখতাম। ফরিদি ভাই ইলেকশনে দাঁড়ালো, ওই যে আমি 79-এ যে ইলেকশনটার কথা বললাম, 80-তে যে ইলেকশনটা হলো, জিয়াউর রহমান যেদিন মারা যায়, ওনাকে যেদিন গুলি করে মারা হয় সার্কিট হাউসে চট্টগ্রামে, সেই দিন ইলেকশন হচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার মানে 80 সালের উনি মারা গেছে তো জুন, মে মাসে, না মে মাসে মারা গেছে না, 30শে মেতে এরকম বোধহয়। তো ওই দিন ইলেকশন হচ্ছিল, এই জন্য ওই ডেটটা ওইভাবে মনে আছে আমার। এবং ফরিদি ভাই ইলেকশনে দাঁড়াবে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের দল থেকেই। তো ফরিদি ভাই দেশে নাই, ফরিদি ভাই গেছে স্টাডি ট্যুরে ইন্ডিয়াতে। তো উনি আসবার পরে আমরা সবাই ফরিদি ভাই কাছে গেলাম, ফরিদি ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতাটা হচ্ছে তখন। ফরিদি ভাই বললো যে আমার এগেনস্টে কে দাঁড়াইছে রে? তো আমি বললাম যে সঞ্জীব দা নামে এক ভদ্রলোক দাঁড়াইছে। সঞ্জীব বলে উনি একটা অট্ট হাসি দিল, মানে একদম পুরো সিনেম্যাটিক একটা হাসি দিল। তো আমরা সবাই তাকাই আছি ওনার দিকে যে হাসেন কেন, ধর আমি পাস করে গেছি যা। এবং দেখা গেল ফরিদি ভাই বিপুল ভোট পাইলো। ধরো ফরিদি ভাই যদি 300 ভোট পেয়ে থাকে, তো সঞ্জীব দা পাইছে হলো 30 ভোট, এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু ফরিদি ভাই একদিনও কোথাও কাউকে বলা কিছু করে নাই। শুধু আমরা একদিন জোর করে আমাদের হলে নিয়ে আসছিলাম যে ফরিদি ভাই আপনাকে একদিন আসতেই হবে। আইসা আমরা কয়েকটা রুমের নিয়ে গেছি, 3-4টা রুমে গেছি। যাওয়ার পরে বলে কি, হেই আমি জায়গা, আমার সবাই ভোট দিবে, তুই চিন্তা করিস না, এই চল। পরে চলে গেল আলমোরানি হলের দিকে চলে গেল। এই হলো ফরিদি ভাইয়ের সাথে প্রথম আস্তে আস্তে পরিচয়। পরবর্তী সময় উনি যখন নাট্য সম্পাদক হয়, তখন আমাদের ওই আন্তঃহল নাট্য প্রতিযোগিতা হয়। এবং আমাদের দল থেকে যে আমাদের হল থেকে যে নাটকটা মঞ্চস্থ করবে, সেই নাটকটা নাট্য সম্পাদক ছিল তখন ফারুক আহমেদ। তো ওরা সিলেক্ট করেছে যে এরকম এরকম, না নাট্য সম্পাদক, সরি আই এম ভেরি সরি, হাবিব ছিল হলো নাট্য সম্পাদক। হাবিব ভাই ফিজিক্সের, আমাদের 7th ব্যাচের। তো হাবিব ভাই আমাদের সাথে খুব, আমার রুমে খুব আসতো, মিশতো। আমি সিনিয়ররা আমাকে খুব পছন্দ করতো, সিনিয়ররা আমার রুমে প্রায় আসতো। তো হাবিব ভাইয়ের সঙ্গে এমনি কথা প্রসঙ্গে আমার নাটক শোনা, রেডিওতে তখন আমি নাটক শুনতাম,
মানে ছোটবেলা থেকেই শুনতাম। তো কিছু কিছু নাটক আমার ডায়লগ মুখস্থ ছিল। ধর নবাব সিরাজউদ্দৌলার প্রথম দিকের অংশগুলো আমি মুখস্থ বলতে পারতাম। এগুলা ওই আড্ডার সময় একটু বলতাম টলতাম। তো হাবিব বাবুল বলে কি যে, আরে তুই তো ভালো ইয়ে করতে পারিস, আমাদের নাটকের রিহার্সাল শুরু হচ্ছে, তুই আয়। তো আমি বললাম যে, আমি নাটক তো করতে পারি না, আমি কি করে ওখানে যাই কি করবো? কয়, না তুই আয়, তুই কালকে আসতেই হবে। তো ওখানে দেখি যে ওরা ৭-৮ দিন ধরেই বিভিন্ন হলে অডিশন নিচ্ছিল যে কারা কারা নাটকে অভিনয় করবে। আমি এই অডিশন টডিশন কোনো কিছু দিই নাই। তো না দেওয়ার পরে ওই দিন যেদিন যেতে বললো আমি গেলাম। হাবিব ভাই বসা, ফরিদি ভাই বসা, এবং আর যারা অভিনয় করবে তারা বসা। তো হঠাৎ করে আমারে হাবিব ভাই বলল যে, "এইটা তুই পড়।" তো ফরিদি ভাই শুনতেছে, সবারটা শুনতেছে, সিগারেট খাচ্ছে আর শুনতেছে মনোযোগ দিয়ে। শোনার পরে এখন কাস্টিং হবে, কে কোনটা করবে। হঠাৎ করে ফরিদি ভাই বলল, "এটার যে মেইন রোলটা এটা ওকে একটু পড়তে দে তো।" মেইন রোলটা আমাকে একটু পড়তে দিল। আর তখন শিউলি আপা, উনিও 7th ব্যাচ, আমাদের ২ বছরের সিনিয়র। শিউলি আপা এখন আমেরিকায় থাকে, কলম্বাসে থাকে। উনি হচ্ছেন প্রধান নায়িকার চরিত্র। ওইটা উনার সিলেক্টেড অলরেডি হয়ে গেছে। তো তখন আমাকে বলে যে, এটা ওকে দিয়ে পড়া।" তো আমাকে দিয়ে ওইটা পড়ালো। পড়ে দিয়ে হঠাৎ করে বলল, "এই চরিত্রটা সেলিম করবে।" তো হাবিব ভাই বলল যে, "ও তো কোনদিন নাটক করে নাই। আর ও তো এটা করতে পারে না। ওকে একটা" ও কয় বলে যে, "তাহলে ওরে কোনটা দিছিস?" কয় যে, "আমি একটা ছোট চরিত্র যেটা ওই আ মা মা চেয়ারম্যান সাহেবের দুষ্ট ছেলে টাইপের কিছু চরিত্র থাকতো না আগের নাটকগুলোতে?" হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, ওগুলো লেখা থাকতো হ্যাঁ, নাটকের পাশে। দুষ্ট চরিত্র। দুষ্ট হ্যাঁ, দুষ্ট দুষ্ট ছেলে, ছেলে। দুষ্ট ছেলে। তো ওই টাইপের একটা চরিত্র আমাকে দিয়েছিল। তো ফরিদি ভাই বলল যে, "না, না, ধুৎ, এটা ও করবে না। এটা ও করবে। এটা ওকে দিয়ে করা এটা।" তারপরে আমাকে প্রধান চরিত্রে অভিনয় করতে, এবং আমি তখন নাটক সম্পর্কে, অভিনয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ফরিদি ভাই আমাকে আজকে আমার উপর একটা বিরাট আস্থা চলে আসলো। উনি আমাকে এটা করতে দিল, এবং আমাদের হলের ওই নাটকটি ওই কম্পিটিশনের ১ম হল। ঠিক আছে? এবং আমি তখন কিছুই জানতাম না। হোয়াট ইস দিস? তারপরে তোমার ৬ দিন ৭ দিনের মাথায় কাইজার ভাই আ ওই হলগুলোর নাটকে যারা যারা ভালো অভিনয় করেছিল, মানে ছাত্রদের বা টিচারদের মতবাদ অনুযায়ী, সেই রকম ছেলে মেয়েদেরকে নিয়ে একটা দল করলো জাহাঙ্গীরনগর থিয়েটার। এর পরবর্তী সময়ে ফরিদি ভাই যখন ঢাকায় চলে আসে, মানে তার ছাত্রত্ব শেষ হওয়ার পরে আমি যখন ঢাকায় এসে ঢাকা থিয়েটারে জয়েন করি, কাইজার ভাই আমাকে ঢাকা থিয়েটারে নিয়ে আসে। তখন আমি কিন্তু আমাদের যারা জাহাঙ্গীরনগর থেকে ফরিদি ভাইয়ের পরে, ফরিদি ভাই, জাভেদ ইকবাল আর শাহীন শাহনওয়াজ, এরা ৩ জন হচ্ছে ঢাকা থিয়েটারের আমাদের আগের আগের ব্যাচ। ওরা ছাড়া আমাদের সময়ে বা আমার একটু আগে যারা গিয়েছে, তাদের মধ্যে সর্বপ্রথম স্টেজে অভিনয় করার সুযোগ ঢাকায় আমি পেয়েছি। ওটাও কিন্তু ফরিদি ভাইয়ের জন্য। কিরকম? ওই একজন অনুপস্থিত কীর্তনখোলা নাটকে হাজির আলী চরিত্রটির নাম। তো আমি বাংলা একাডেমিতে বইমেলা হচ্ছে, আমরা বইমেলায় আড্ডা মারছি। হঠাৎ করে ফরিদি ভাই আসছে ইসে থেকে, রিহার্সাল থেকে বইমেলায় আসছে। আমরা ডেইলি বইমেলায় যেতাম। তো যেহেতু আমাদের কাজ ছিল না রিহার্সালে, আমরা যাইনি। তো হঠাৎ করে ফরিদি ভাই এসে বলে কি, "এই তোরে আমি খুঁজতেছি।" আমি বলছি, "কি হয়েছে ফরিদি ভাই?" কয় যে, তুই হাজির আলীটা মুখস্থ করবি, পরশুদিন শো এটা তুই করবি।" আমি বলছি, "আমি করবো মানে?" কয়, "হ্যাঁ, আমি বলছি।" কাইজার ভাইও আসছে সাথে। কাইজার ভাইও খুব হচ্ছে, এবং কাইজার ভাই খুব ভালো একজন অভিনেতা ছিল। ফরিদি ভাইয়ের খুবই ঘনিষ্ঠ ছিল। তো সে এসে বলছে যে, "হাজির আলীটা তুই করবি। আমি বলে দিছি, বাচ্চু ভাই রাজি হয়েছে।" তারপরে ৩ দিনের মাথায় আমি স্টেজে উঠে গেলাম। তার মানে আমি বলতে চাচ্ছি যে, ওই যে ইয়েটা, আ এক ধরনের আস্পর্ধা বা এক ধরনের আম আ আশকারা দেওয়া, এটা ফরিদি ভাই আমাকে বরাবর দিয়েছে। আমি জীবনে অনেক কাজ করেছি। আমি ফরিদি ভাইয়ের সাথে কনসাল্ট করেছি। আমি এই কাজটা করব কি করব না, সেটা ফরিদি ভাইয়ের সাথে আমি কনসাল্ট করেছি। আমি এই চরিত্রটা বুঝতে পারছি না। ফরিদি ভাইরে আমি ফোন করতাম, "ফরিদি ভাই, এটা কেমনে কি করব? আয় বাসায় আয়।" বাসায় গেলাম। উনি একদম অভিনয় করে আমাকে দেখিয়ে দিলেন, "এটা এরকম করে করবি। এখানে এখানে হাসতে হবে। এখানে এইভাবে গলাটাকে নিতে হবে। এখানে গলাটাকে ন্যাসাল করতে হবে।" এটা আমাকে একদম হাতে করে উনি শিখিয়ে দিয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে, ফরিদি ভাইয়ের আশকারা আমার উপরে ১ম থেকে ছিল। কারণ ফরিদি ভাই শুধু আমাকে না, শিবলিকেও অত্যন্ত পছন্দ করত। ফলে ওই পছন্দের কিছুটা সূত্র আমার উপরেও এসে পড়েছিল। ওই কারণে ফরিদি ভাইয়ের এক ধরনের আমি প্রচ্ছন্ন সম্মতি সমস্ত জায়গায় পেয়েছি, এবং ভালোবাসা। হ্যাঁ, জীবনের একদম শেষের দিকে এসে ফরিদি ভাই যখন একেবারে একা হয়ে গেছে, তখন হয়তো অতটা যোগাযোগ রাখতে পারি। শিমু কিছুটা জানে। আ শি শিমু শিমু যে একদম জানে না তা না। শিমু কিছুটা জানে। ওই যে আমরা তোর দক্ষিণায়নের দিন যখন করি শিমু, হ্যাঁ, দক্ষিণায়নের দিন যখন করি তখন তোর মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, মনে আছে।
আর তুই তো গিয়েছিলি ফরিদি ভাই যখন মারা যায়, তো ওই সময়টা ওই চ্যাপ্টারটা শেষই করে ফেলি না রে রাজু? ফরিদি ভাই করেন যখন- আমি হ্যাঁ, আমরা আপনার ওই 19 নম্বরের কথা বলবেন তো, কিসে 19 নম্বর? মানে ফরিদি ভাইয়ের যে লাস্ট বাসা যেটা 19 নম্বরে। না, বাসার কথা বলছি না। উনি যেদিন মারা যায় তার 2-3 দিন আগে আমাকে হঠাৎ করে ফোন করেছিল। তা আমি বলছি যে ফরিদ ভাই কি কোথায় কি করিস তুই? আমি বলছি, না কিছুই না, এই যে যাচ্ছি আমার রোজিকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে বাইরে হয়েছি। ও আচ্ছা, না এমনি ফোন করছি, কেমন আছে? আমি বলছি, "ন, কেন ফোন করছেন বলেন আপনি?" কয়, না 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 এমনি করছি রে, এইটা সেটা। গেল 2 দিনের মাথায় উনি মারা গেল। আমি গেলাম ওখানে, যে তো দেখি একটা ম্যাসাকার অবস্থা ওখানে। মানে ফরিদি ভাইয়ের লাশ কে নিবে, কোথায় নেবে, কি করবে, কোথাও কোনো ধরনের কোনো ইয়ে নাই, ডিসিশন নাই, ডিসিশন নাই। ডিসিশন নাই। বাচ্চু ভাই বাসায় ঢাকায় নাই, বাচ্চু ভাই গেছে আগরতলায়। আমি ওইখান থেকে বাচ্চু ভাইকে ফোন করছি, বাচ্চু ভাই ওখান থেকে বলছে যে আমি রওনা দিছি, তুই যে কোনো ভাবে এটাকে ইয়ে কর, Freezing. না ফ্রিজিং করাবি। আর ওনারা বলছে ইয়ে নিছে, সিদ্ধান্ত নিছে ইয়েতে নিয়ে যাবে, এফডিসি তে। আমি ওকে নিয়ে যাবে। ওনারা সিদ্ধান্ত নিছে বাংলাদেশ টেলিভিশন নেবে। আমি ওকে নিয়ে যাবে। তারপরে ফ্রিজিং করব আমি, এবং কিভাবে কি করবো সেটা আমি করবো। এবং ওইটা নিয়ে মহা কেউ আজ ওখানে। তারপরে মানে লোকজন পারলে ফরিদীকে তখনই কবর দিয়ে দেয়, এরকম লোকজনও দাঁড়িয়ে গিয়েছিল। তারাও অনেক শ্রদ্ধাভাজন, অনেক বড় বড় ব্যক্তিত্ব এক একজন। কিন্তু ওইখানে ওই যে জিনিসটা শিখেছিলাম, ওই বেয়াদবি বা ঘাউরামি, ওটা আমি তখনও কাজে লাগিয়েছি। তো না ওইদিন আমার মনে আছে, আমি কিন্তু আপনার পাশেই ছিলাম, আপনি তো জানেন। ওটা কাজে লাগিয়ে আমি ওই ওটা না হলে আমি ওটা চাবি না- নিয়ে নিয়েছিলাম, হ্যাঁ। লাশের গাড়ির চাবি নিয়ে নিয়েছিলাম। আমি যেখানে বলবো এটা এখানে যাবে। তারপরে ওইভাবে করে আমরা ফ্রিজে রাখি। পরের দিন আমরা শহীদ মিনারে, একদিন পরে শহীদ মিনারে এটার শ্রদ্ধাঞ্জলি হয়। তারপরে আমরা যে হ্যাঁ, মানে মুক্তিযোদ্ধার সম্মান ওইটা যে তারপর- দেওয়া হলো, ওটা কিন্তু বাচ্চু ভাই করালো। বাচ্চু হ্যাঁ। ভাই কিভাবে করালো? বাচ্চু ভাই যখন ফিরে এলো তখন ওই দিন ছিল শুক্রবার, বন্ধ ছিল ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন। খোকা ভাই মানে সাদেক হোসেন খোকা তখন মেয়র, তাকে ফোন করে বাচ্চু ভাই ওটা অফিস খুলিয়ে ওটা গার্ড অফ অনার permission দিয়েছে। করিয়ে তারপরে বুদ্ধিজীবী কবরস্থানে ওনাকে কবরস্থ করা হলো। এখন ধরো ফরিদি ভাই সম্পর্কে অনেক গল্প আমাকে অনেকে বলতে চায়। আমি ফরিদি ভাইয়ের আমার মডেল, ফরিদি ভাইয়ের মতো আমি অভিনয় করতে চাই, আমি এই আমি সেই। আরে তুই তো ফরিদি ভাইকে দেখছিস নাকি? এখন ফরিদি ভাইয়ের গল্প যদি কেউ আমাকে করে, বা আমার গল্প যদি ঢাকা থিয়েটারের নাসিরুদ্দিন ইউসুফ কে করে, বা রোজিকে করে, তাহলে ওনাদের কেমন লাগবে? হ্যাঁ, ঠিক ওরকম লাগে। ফরিদি ভাইয়ের গল্প আমাকে কেউ যদি করতে আসে আমার কাছে, তাহলে আমার না ওরকম লাগে যে আহা, ফরিদি ভাই আমার এমন কোনো জিনিস নাই যেটা জানে না। ফরিদি ভাই ওয়াজ সো কনফিউজ সামটাইমস যে আমার ভয়েসের সাথে ওনার ভয়েসের কিছুটা ইন্টোনেশনে মিল আছে। হ্যাঁ, আছে উনি তো। ফোনে কথা বললে ধরো ফরিদি ভাই আমাকে বাসায় ফোন করছে, খুঁজতেছে, হ্যালো রোজি, বললো কি সেলিম? বলছে, আমি সেলিম না, আমি ফরিদি। এরকম কনফিউশন অনেক হতো, অনেক হতো। তার মানে কি এত ওতপ্রোত ভাবে ছিল। একটা কিছু ভালো রান্না হলে আমাকে অফিসে ফোন করতো, এই তুই চলে আয় দুপুরবেলা আমার সাথে খাবি। উনি তখন কাকরাইলে থাকতো। তা আমি বলতাম যে আমি অফিসে, ফরিদি ভাই বলছে তোর বসকে দে। এরকম একদিন বসকে দিছি। বস বলে কি, ফরিদি কোন মোয়েন ফরিদি? আচ্ছা তুমি যাও যাও যাও। ওনার সাথে হ্যাঁ হ্যালো বললাম, বলার পরে হ্যাঁ তুমি বলবা না আগে যে উনি ফোন করেছে, উনি তোমাকে বাসায় যেতে বলছে। মানে এই জাতীয় অহরহ এই ঘটনাগুলো উনি ঘটাতো। মানে এক ধরনের সারপ্রাইজ উনি দিতই। অফিসে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এইটা করতো। তার মানে কি, আমার অফিসে বস আমাকে কিন্তু কোনোদিন আর আমাকে ঠেকায়নি যে না তুমি যেতে পারবে না। মানে আশকারা, আপনি যে সারা জীবন বললেন না যে ফরিদি ভাইয়ের আশকারা, ব্লেজিং হ্যাঁ। সমস্ত জায়গায়, এবং ওটা তো উনি ইচ্ছা করেই করতেন, উনি বুঝেই করতেন যে আসলে। আরো একজনের পেতাম আশকারা, এখনো পাই, কাইজার আহমেদ। কাইজার আহমেদকে তোমরা অনেকে চিনবা না, ইন্দু প্রভা খুব ভালো করেছে। হ্যাঁ, আচ্ছা কাইজার ভাইকে কিভাবে পেতে পারি? ওনার আরে নাম্বারটা কাইজার ভাই, তুমি যদি বলতো, আমি তো কাইজার ভাইকে আজকে এখানে উপস্থিত খুলনার কাজের ভাই, খুলনার কাইজার ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাইজার ভাই তুমি তো কাইজার ভাই- কন্টাক্ট করছো, তোর লাগবে আজও? কাইজার ভাই ছিল বলেই কিন্তু জাহাঙ্গীরনগর থিয়েটার এত বড় হয়েছে, বা জাহাঙ্গীরনগর থিয়েটার হয়েছে। কাইজার ভাই ছিল বলেই কিন্তু আমরা কয়েকজন নাটককে প্রফেশন হিসেবে নিতে পেরেছি। কাইজার ভাইয়ের নামটা নেপথ্যে সবসময় থেকে গেছে। একটা বিশেষ ঘটনায় কাইজার ভাইকে দল থেকে চলে যেতে হয়েছিল। সেখানেও আমাদের অত্যন্ত প্রিয়জন একজনের সঙ্গে তার ঝগড়াঝাটি বিবাদের ঘটে, এবং সেটা সেলিম ভাই। আমার কোনো কিছু বলতে আমার মুখে আটকায় না। আমি বলতে আমার আপত্তি না, আমার দ্বিধা নাই। সেলিম ভাইয়ের সাথে ঝগড়া করার কারণে সেলিম ভাই বিচার হলো,
ঢাকা থিয়েটার থেকে কাইজার ভাইকে চলে যেতে হলো। দ্যাটস অল, দ্যাটস অল। কিন্তু সে তো হৃদয়ে তো ঠিকই রয়ে গেছে। আপনাদের কোনো আলোচনা তো তাকে ভাবতে আমার করতে আমার পারবে না। আমার 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 হৃদয়ে তো না, অনেক এর চলে এর গেছে। আগের দিন কিন্তু যখন ভৌমিকদা এলেন, তারপর আমাদের ভৌমিকদা তো বারবার বলছিলেন যে কাইজার ভাই না থাকলে আমাদের অনেকেরই, ঠিক আপনি যে ভাষায়, ভৌমিকই বলবে, হ্যাঁ হ্যাঁ ভৌমিকই বলবে, আর অনেকেই বলবে না। আপনি, আমি খেপে বলি যাবে। হ্যাঁ সেটাই, এই জন্য কাইজার ফারুক ভাইকে ভাই বলছিল ভৌমিক- ওনার ফারুক কাজের বলবে না, কথা। ফারুকও বলবে না ওরকম, ভৌমিকই বলছিল। বলবে। না বলছে না? বলছে তো সেই জন্য ফারুক ভাই বলছিল। মানে কাইজার ভাইকে যেদিন আনবো, একটু সময় নিয়ে আনবো আমরা, কাইজার না, ভাই কাইজার ভাইকে যেদিন তুমি আনবে সেদিন আমিও আপনি অবশ্যই আসবেন, এখানে উপস্থিত থাকবো। আপনিও থাকবেন, ভৌমিকদা থাকবে, তারপর ওইটা কাইজার ভাই উইল সিলেক্ট কে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাইজার ওইটাও ভাবেই ওকে, করবো আমরা। ওকে। ইন্দু Wonderful. প্রভা থাকবে, আমি যে ইন্দু এখনো প্রভা বলে দিচ্ছি। আচ্ছা ইন্দু ইন্দু থাকবে। আর নিচে ইন্দু যে দেখেছেন তো আসছে। আমাদের ছোট্ট কাকুলি দি অপেক্ষা করছে এই আপনার জন্য। কাকলি কেমন আছো তুমি? তোমাকে তো অনেকদিন দেখি না। হ্যাঁ, এই কাকুলি দি কিন্তু না দুপুর থেকে মেকআপ করছে উনি। আমি তো আমি তো এই কাকলি অনেক ছোট ছিল, বুঝছো? হুম। সুনীল স্যারের মেয়ে কাকলি। আমরা একদম ওখানে যখনই ও আসতো, ওই যে ফ্রক পরে আসতো, ও তখন স্কুলে বোধহয় ফ্রক টক পরে আসতো, আমরা কাকলিকে কাকলি এরকম করে ধরতাম। ওই যে সেই চাহনি দেখেন, বলছে হুম। হ্যাঁ, তো ওর বাবা একদিন আমাদেরকে, তোমরা কাকলির সঙ্গে এরকম করো না, ও কিন্তু এখন বড় হয়েছে, ও কিন্তু বড় হয়েছে। এগুলো সব মানে সেলিম ভাইয়ের মানে উর্বর মাথা থেকে বের করা, সেলিম ভাই এন্ড হ্যাঁ। টঙের উর্বর মাথা থেকে বের করার কথা। বাপি কখনো এরকম বলেনি। না, আর সেলিম ভাই আমার পরীক্ষার সব খাতাগুলো খুঁটি খুঁটি দেখতো, সেলিম ভাই আর শিবলি আপা। আমি স্কুল থেকে আসতাম আর সেলিম ভাই আমার খাতাগুলো খপ করে ধরে কোন কোনটাতে কত নাম্বার পাইছি সব খুঁটে খুঁটে দেখতে। আর আমার মনে আছে সেলিম ভাই আপনাদের থিয়েটার তো আমি দেখতাম, কাজা ভাইয়ের কথা মনে আছে আমার। তো শিবলি আপার সেই কমলার চরিত্রে অভিনয় করাটা আমার এখনো মনে আছে, কারখানার বাসী নাটকে। কারখানা বাসিন্দার নাটকে। আর আপনার প্রত্যেকটা কাজই আমি দেখি সেলিম ভাই, আপনি এত এত কাছের, এত প্রিয় আমার, সেটা বলে বাহুল্য। হয়তো দেখা হয় না, হয়তো কথা হয় না। আমার মনে আছে আপনার যখন প্রথম বেবিটা হলো, আমি টিএসসি তে আপনার সাথে আমার দেখা, আপনি বললেন যে তোর সাথে একটু ঘষা লাগাই দিয়ে যাবো যাতে তোর মতো গাবদুগুব্দ হয় আমার বাবুটা। এই যে পাওয়াগুলো, এই যে ভালোবাসাগুলো খুব অমূল্য সেলিম ভাই আমার কাছে। এই ভালোবাসাগুলো খুব অমূল্য। আজকে সেলিম ভাই হয়তো বড় সেলিব্রিটি, তা আমার কাছে সেলিম ভাই কিন্তু ওই যে মঞ্চের, জাহাঙ্গীরনগরের আমতলা মঞ্চের সেলিম ভাই সারা জীবন, এবং ওই ভালোবাসাটা কিন্তু ওরকমই, ওই জায়গাটাতেই কিন্তু আপনারা আছেন, ওইভাবেই আছেন। হ্যাঁ, আমি আপনার অনেক খবর পাই, দেখি সেলিম ভাইয়ের বয়স বাড়ে না। হ্যাঁ, কোন ভরসায় সেলিম ভাইয়ের বয়স বাড়ে না সেটাও আমি জানি না। তবে যেমন কাইজার ভাই কিন্তু আমার কাছে খুব জল জ্বলে, কারণ ওই সময়ে আমি সেদিন বলছিলাম যে আমার প্রথম করা নাটক হচ্ছে ফরিদি ভাইয়ের লেখা নাটক আত্মস্থ আগুন ও হিরণময়ীদের বৃত্তান্ত। ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হয়েছিল নাটকে, এবং এই নাটকটা ফার্স্ট হয়েছিল। এবং ওই নাটকে আমি আপনার হিরণময়ীর ছোটবেলার রোল অভিনয় করেছিলাম। আর লাইজু আপা, ওনার নাম ছিল লাইজু, পুরো নামটা আমি জানি না, লাইজু আপা ছিল হিরণময়ীর চরিত্রে। আরেকজন ছিল বাচ্চু ভাই, এটা কোন বাচ্চু ভাই আমার মনে নাই, খাটো মতো, উনি ছিলেন হিরণময়ী, মানে হিরণময়ী যে বাচ্চু ভাই মানে হলো মাহমুদুল হাসান বাচ্চু, ওই যে ফরিদি ভাইদের ক্লাসমেট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চু ভাই মারা গেছে তো। আচ্ছা আচ্ছা, আমি আর বাচ্চু ভাইকে আর দেখিনি, আর মানে অনেক মানে তাকে আমি খুব মিস করি আর কি। সেই বাচ্চু ভাইকে আমি এ যাবৎকাল ধরে খুঁজছি কিন্তু আর পাইনি। মতি ভাই ছিলেন, মতি রহমান, মতি ভাই ছিলেন। আচ্ছা কাকলিদি, তুমি এই যে সেলিম ভাইয়ের সাথে যে পাশাপাশি বসে কথা বলছো এখন, দেখ পাশাপাশি কিন্তু তার দিকে তাকাও, তুমি তাকালে আমি একটা ছবি, ওইদিকে না তাকালে তো আমি একটা ছবি তুলতে পারতেছি না তোমার। হ্যাঁ তুলছি। বিষয়টা হলো এই ছবিটা তোমার কাছে অনেক দামে বিক্রি করবো আমি। সেলিম ভাই যে ছবিটা আমার মনের মধ্যে আছে, সেই ছবিটাতে তুমি কোনো দাম দিয়ে কিনতে পারবে না। আর এই ছবিটা আমার কাছে দাম দিয়ে বিক্রি তবে করতে পারবে। কাকলিদি কিন্তু দুপুর থেকে মেকআপ করছে সেলিম ভাই, এটা আমি আরে না জানি। না, শোন আমার সেলিম ভাই না না, আমার উপর অনেক রাগ কাকলি দিয়ে, কেন নিন যাই না আসার জন্য। আচ্ছা, ইন্দু প্রভাসে একজন প্রফেসর মানুষ। ইন্দুদিকে আমি নিয়ে আসতেছি, মানে ইন্দুদি তো আছেই,
ইন্দুদি ইন্দু একটা গান আমাদেরকে শোনাতো, প্রায় আমরা অনুরোধ করতাম, ইন্দু একটা গান কি শোনাও। জানি গান এটা হচ্ছে এটা গানটা হচ্ছে ইন্দুদি মানে হারমোনিয়াম আনতে গেছে, ক্যামেরা সেলিম বন্ধ। ভাই, সেলিম ভাই ইন্দুদির কথা বলে কিন্তু আরেকজনের নাম চলে আসে, বলতো কার নাম? বাদল ভাই, বাদল ভাইয়ের কথা মনে আছে? উচ্চারণের মোটা সোটা বাদল ভাই গান গাইতো। না রে, না, বাদল ভাইয়ের কথা মনে নেই? ইন্দুদি আর বাদল ভাই একসাথে গান গাইতো, ডুয়েট গান গাইতো। আশরাফ ভাইয়ের কথা মনে আছে, আশরাফ ভাইয়ের কথা। আশরাফ ভাই তো মানে আশরাফ ভাই ছিল শত দলে, সত্যি, হ্যাঁ, হ্যাঁ ইন্দুদিরা ছিল উচ্চারণে, শচীন দেব বর্মনের গান করতো। সচিন দেব বর্মনের গান গাইতো। আর ইন্দুদিরা ছিল উচ্চারণে, উচ্চারণ বুঝেছো করতো তো? ইন্দুদিরা। নদী নদী যদি ইসে, হয় তোমার ভরাট। ইন্দুকে বলতাম, ইন্দু গান শোনাও, শিমু শুনিস তো? ইন্দু, হ্যাঁ, ইন্দু বলতো যে কোন গানটা, ওই যে রবীন্দ্রনাথের তখন আশা ভোসলে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট করেছে, হ্যাঁ, সহে না যত না, ও একটু নাজাল সাউন্ড দিয়ে না, দিবস গনিয়া 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 বিরলে বিরলে, এটা। নিশিদিনও বসে আছি আর তব পথ আমাদের পানে ইসের বাড়ি, ইন্দুর বাড়ি তো হবিগঞ্জে, মাশাআল্লাহ। হ্যাঁ, শুরুই করতে হলো সোহে না যাত না, ইন্দুদি দিবস আপনার দিবে না। গুনিয়া গুনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে, সখা হে এলে না। সেলিম ভাই এটা একটু সিলেক্ট অ্যাকসেন্টে গান তো। আমি পারি না, এই যে ইন্দুকে হাজির করেছে সেই কারণে হাজির করে এই গান। ইন্দু যে চাহিয়া না 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 বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গে। সহে না, সহে না। না। ব্যাপারটা হয়েছে কি, আমার খুব ডিস্টার্ব করছে আজকে, নেটওয়ার্কে খুবই এটা যতক্ষণে বলতেছো ততক্ষণে গায়ে ফেলতে। ইন্দুদি একটা প্রোগ্রামে ছিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে এখানে আসবোই আসবো, হ্যাঁ, কিন্তু আসতে দেরি হয়ে গেল। যাই হোক, আচ্ছা, এখন চট করে গেয়ে ফেলতে হবে এক লাইন, কারণ নেটওয়ার্কের কোনো বিশ্বাস নাই। আচ্ছা, বিশ্বাস নাই, খুব ঠিক বলেছেন। তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ওই গানটা করবো নাকি অন্য কিছু করবো? এইটাই করবে, যেটা বলেছি সেটাই করবে। সহে না যাত না, দিবস গনিয়া গনিয়া বিরলে, বসে আছি পথ চেয়ে, সহে না, সখা হে এলে না, সখা হে এলে না। এর চেয়ে আমার মনে হয় আমি ওই গানটা বেশি পছন্দ করব গাইতে, যেটা হচ্ছে আমাদের লেবু ভাই বলেছিল, ইন্দু তোমার ওই গানটা আমি প্রথম শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তোমার প্রথম গান, সেটা করি। একটু গেয়ে দেন। পরে করুক ওটা। এই যে প্রিয়াঙ্কা তখন বসে আছে, শিমু একটা গান শোনাবে, ও বসে আছে, এবং আমাকে যাতে কেউ না বলতে পারো যে সেলিম ভাই একটা গান শোনায়, এই জন্য কিন্তু আমি আগে শুনে দিছি, কিন্তু তোমাদেরকে। সেলিম ভাই অলরেডি সেই অনুরোধ আসছে কমেন্টে, ওই যে আমি শুনে দিয়েছি তো। আচ্ছা, আমি যেটা করি, কাকলিদি আপনি জাস্ট এক লাইন গান, কাকলিদিটা হয়ে যাক, এক লাইন গান। আচ্ছা আমি আমার স্বরচিত রবীন্দ্রসঙ্গীত গাবো, এক লাইন 2 লাইন স্বরচিত। হ্যাঁ, না নজরুল স্বরচিত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাই। হ্যাঁ না, আপনি তো যে কোনো কিছু স্বরচিত গাইতে পারেন। আমার গরুর গাড়িতে সাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, আর ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনদিনও বিয়ে। क्या बात, क्या बात। মনে হচ্ছে। ঠিক আছে কাকলিদি, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ সেলিম ভাই, তোমরা কিছু কইলো না, সেলিম ভাই কিছু করে দেন।
কাকলি দিবে। কাকলি আগে যেরকম ছিলে আমাদের কাছে, তুমি সেই ছোট্ট কাকলি এখন আমাদের কাছে আছো। তোমাকে এই হ্যাঁ, বলো 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 তোমাকে তুমি কোনোদিনও যাতে বড় না হও এই দোয়াই করি। হ্যাঁ থ্যাংক সেটাই। ইউ। কারণ বড় হলেই বুড়া হয়ে যাবে, আর বুড়া হয়ে গেলেই তো বাকিটা। মরে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম। এখন যথারীতি আমরা শিমুর একটা গানের একটা বড় অনুরোধ না। আছে। হ্যাঁ শিমু চুপ করো, শিমু তোমার গান শুনতে চাই। একটা গাও, শিমু একটা গাও, শুনতে চাই। একটা গাও। সেলিম ভাই আপনি কি বিপদে ফেললেন আমাকে? এটা তো কিছু করার নেই, আজকে তো বিপদেরই দিন, আজকে বিপদ ছাড়া না কোনো কথা আমি নেই। আমি আসলে আমি গান জানি না, আমি গান জানি না। নাটকের মধ্যে যদি কখনো প্রয়োজন হয় সেলিম ভাইও ভালো জানবে, ওনারা থিয়েটারে কাজ করেন, স্টেজে অনেক ভালো গায়। আর আমি মাঝে মধ্যে গুনগুন করে করে তাও অনেকবার কাট টাট হয়, তারপরে আমি হয়তো এখানে ওইটাই আজকে গাও, ওইটাই গাও। এখানে তো তোমার কাট ওইটাই হলেই গাও। তুমি নিজেই কাট করবে, অসুবিধা নাই। রেডি? এখানে কাট বলার কেউ নাই। বাড়ি কেউ না এদিকে। ওকে জোর না করে একটা কাজ করি আমরা, ওই প্রিয়াঙ্কা যে গানটা গাইবে এখন হ্যাঁ 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 ওটার সঙ্গে ও একসঙ্গে গলা মিলিয়ে গাবে, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ সেলিম ভাই। কিন্তু সেলিম ভাই একটা সমস্যা হয়, অনলাইনে গলা মেলানো যে কি ভয়াবহ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গাও তুমি প্রিয়াঙ্কা, খুব সেলিমের ভালো যেটা গায়। ওইটাই হবে। সেলিমের আচ্ছা, ঠিক আপাতত আছে। তাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা তাহলে শুরু করো দেখি। হ্যাঁ আচ্ছা সেলিম ভাই এর আগে যে রিকোয়েস্টটা করেছিলেন না মনে লাগে না শ্রদ্ধা লতাজির, বাহ, এটা আমি অনেক ভালো, ওই গানটাই গাচ্ছি। এটা খুব ভালো। আচ্ছা তো আমি দেখলাম কমেন্টে আসলে একজন বলেছেন যে আমি এই প্রজন্মের হয়েও ওই আরো গোল্ডেন টাইমের গানগুলা শিখেছি বা চর্চা করেছি। এই ব্যাপারে আসলে আমি একটু বলতে চাই। আমি আসলে স্টেজ শো যখন করি, ওপেন স্টেজ শো, তখন তো আর আসলে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয় না আমাদের। স্টেজে উঠলেই সবাই গরম গান, ফার্স্ট গান একদম বলতে থাকে। একদম। হ্যাঁ, তো তখন আসলে এই ধরনের গানগুলো গাওয়ার সুযোগ হয় না। বাট যেহেতু আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, তো আব্বুর পেছনে আব্বু ছিল বলে আসলে আমি সব ধরনের গানই আমি আয়ত্তে আনার চেষ্টা করেছি, এবং আমার এই ধরনের গানের কালেকশন হিউজ। আমি লতাজি, আশাজি, হিন্দি গান এবং কিছু উর্দু গানও আমার করা আছে। তো উর্দু না গেলেও চলবে। না ওদের গাওয়া আছে। হ্যাঁ বাংলা গানই করো মা। বলছে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক ছোট, আর আমি তো আমার অবশ্যই অনেক বছর ধরে চাকরি করছি, 30-33 বছর ধরে চাকরি করছি। গাও তো তুমি গাও, এখন গাও। তুমি গাও। না মনো লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না, না নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইন মোর বাধা, কাছে যেতে তাই পারিনি, নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইন মোর বাধা, কাছে যেতে তাই পারিনি, তুমিও তাই স্মরণী, না মনো লাগে না, না মনো লাগে না, না মনো লাগে না, চোখে চোখে যে কাদা ভালো লাগে না, না আমি যে শ্রান্ত আজি শক্তি উধাও, কি হবে আর মিছিয়ে মিছিয়ে আমি যে শ্রান্ত আজি শক্তি উধাও,
কি হবে আর মিছি মিছি দেবে মিছে না তুমিও তুমিও পার থেকে যাও সরে যাও না মনও লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না না মনও লাগে না। বাহ বাহ, মানে মুগ্ধকর। এবং আমি দেখছিলাম যে আমাদের সুমাইয়া শিমু মুগ্ধ হয়ে শুনছিল। সে কিন্তু পুরোটাই গেয়েছে ভেতরে ভেতরে, এবং এটা স্পষ্ট। আমার মনে হয় যে অনেক ভালো গায়, ও অনেক ভালো গায়, অনেক ভালো, খুব ভালো গায়। হ্যাঁ, সবচেয়ে বড় কথা ওর যে গভীরতা, মানে ওর সিলেকশনই তো, আমার মনে হয় যে আজকে আমরা ওকে যদি না আনতাম তাহলে প্রজন্মের সাথে যে প্রজন্ম টিকে থাকে সেটা প্রমাণিত হতো না। মানে এটা যে আসলে ইচ্ছার ব্যাপার, ভেতর থেকে আসতে হয়। আমরা অনেক সময় বলি না যে আজকালকার পোলাপান নষ্ট হয়ে গেছে, আজকালকার পোলাপানে কিছু হবে না, এগুলি আসলে মিথ্যা কথা। আসলে আমরা ওভাবে দেখিই না, ওদেরকে আমরা ঠিক ওভাবে গুরুত্ব দেই না। সেলিম ভাই কি মনে করেন আপনি? না আসলে একদমই ঠিক, গুরুত্ব দেয় না তা না। ধরো ও জাহাঙ্গীরনগর, এটা আমি জানতাম। আবিদা নামে একটা মেয়ে আছে না? আদিবা আদিবা আছে জাহাঙ্গীরনগরেরও। আদিবা আচ্ছা আচ্ছা ও জাহাঙ্গীরনগরের না? হ্যাঁ হ্যাঁ। তারপর আরেকটা মেয়ে এবার ওই যে ইন্ডিয়াতে গিয়ে কি একটা অবন্তী অবন্তী সিথি। এটা কিন্তু মানে আমি যে কারণে বললাম, আমার তো এটা জানবার কথা না না, তো আমি কেন জেনেছি? ওর পারফরমেন্সের কারণে আমি জেনেছি। আবিদার যে গান, ও নিজের লেখা নিজের শুরু করা যে বিখ্যাত গান আছে ওর একটা, মানে কন্টেম্পোরারি মিউজিক আমি শুনি, কন্টেম্পোরারি মিউজিক সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কে আমার কিছু আইডিয়া আছে, বা আমার ভালো লাগা মন্দ লাগাটাকে আমি বুঝি যে এটা আমার ভালো লাগা বা এটা আমার মন্দ লাগা, বা এই গানটা হচ্ছে এই গানটা হচ্ছে না, এটুকু বুঝি অন্তত। গান যে আমি বুঝি তা না, আমি বোদ্ধা টোদ্ধা না গানে, কিন্তু গানের সুর বুঝি যে এই সুরটা লেগেছে বা এই সুরটা লাগেনি, ঠিক আছে না? তো সেখানে দাঁড়িয়ে ধরো আমি আবেদার নাম জানলাম কি করে, বা আমি ওই যে ওই মেয়েটার কথা যে বললাম ওটা জানলাম কি করে? তার মানে কি কর্মক্ষেত্রে গিয়ে ওর যে গুণ আছে ওই গুণটা প্রকাশিত হবে। আমি যদি অভিনয় জানি, শিমু যে অভিনয় জানে, ও গভর্নমেন্ট পলিটিক্সে পড়েছে, তারপরে ও এত নাম করেছে কি করে? তার মানে অভিনয়ের যে ভেতরে তোমার যে স্ফুলিঙ্গটা আছে ওটার একটা স্পার্কটা করে উঠতে হয়। ওই স্পার্কটার জন্য আমরা ওয়েট করি যে এই মুহূর্তটা বা এই মোমেন্টামটা কখন তৈরি হবে। ওই মোমেন্টামটা যখন তৈরি হয়ে যায় রাজু, ওই মোমেন্টামটা তোমার সর্বক্ষেত্রে, তুমি যেদিন একটা অনুষ্ঠান খুব ভালো করে উপস্থাপনা করো, তুমি কিন্তু বুঝতে পারো যে মোমেন্টামটা তৈরি হচ্ছে। অবশ্যই তুমি যখন ক্লাস নাও ইন্দু, তখন কিন্তু স্টুডেন্টরা কি করছে না করছে আমরা বুঝতে পারি। হ্যাঁ, মোমেন্টামটা তৈরি হয়ে গেছে আজকে ক্লাসের মধ্যে, এই ক্লাসটা একটু অসাধারণ ভালো লাগার ক্লাস হয়ে যায়। এটা আমাদের নাটকের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও, এটা আমরা যখন অভিনয়টা করি মন প্রাণ দিয়ে যখন চেষ্টা করি, দেখি যে এখানে ঠিক জায়গাটায় স্পার্কটা হয়েছে, তার মানে দিস ইজ এ গুড অ্যাক্টিং। ওই গানের ক্ষেত্রে, সমস্ত শিল্পের সমস্ত ক্ষেত্রেই গান শুধু গাইলে তো হবে না, কানটা তৈরি করতে হয়, গানের সাথে কানটা একটা বিরাট বিষয়। মানে ওই যে স্পার্ক, ওটার জন্য আমরা ওয়েট করি। আর জাহাঙ্গীরনগরের কালচারাল যে আমাদের ইতিহাস আছে, সেই ইতিহাসটা অনেক রিচ, উচ্চ, সমৃদ্ধ। কিন্তু জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় অসুবিধা যেটা, প্রকৃতিগত দিক থেকে জাহাঙ্গীরনগরের তুলনা হয় না, এটা হচ্ছে আমার কাছে প্রথম ব্যাপার। কিন্তু সবচেয়ে ল্যাকিংস এর বিষয় হচ্ছে এক ধরনের ইনফর্মালিটি সর্বক্ষেত্রে থাকার ফলে হয়েছে কি, কোনো কিছু সংরক্ষণ করা হয়নি। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্ত মানুষরা আছে যারা এগুলা করবে, তারা কখনো এগুলা করে না। তাদের ক্ষেত্রে ধরো এমন একটা ভাব হয় যে আমি শহীদুজ্জামান সেলিম, আমি বা সুমাইয়া শিমু যখন আরো অনেক বড় হবে। আপনার মনে হয় মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছে, মানে কথা আসছে এখন। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। সাউন্ড কম আসছে। তো আমি বলতে যাচ্ছি যে ধরো আমি 2-3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, ঠিক আছে না? তো এখন তুই একটা জাহাঙ্গীরনগর ডে এর একটা অনুষ্ঠান করবি, তো সেখানে তুই আমাকে খুঁজছিস না, আমি যে এই কথাগুলো বলবো, মানে হ্যাঁ, সেটা সেলিম ভাই বলে না, কিন্তু যেই হোক, এটা না, ওই তো আমি আমার উদাহরণ দিচ্ছি। এই যে শিমু, ওর যে প্রাপ্য জায়গাটা, ওটা ওর আমরা যে শুনবো
নো, এটা শুনবে না। ওই আমার ইউনিভার্সিটি ডেতে আমি একটা দুঃখের কথা বলি আজকে, এটা দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। আরে আমাকে দুইবার এরকম একটা দুই অনুষ্ঠানে ইউনিভার্সিটি ডের জন্য আমাকে ডাকে কবে জানিস? কালকে প্রোগ্রাম, আজকে আমাকে ডাকে। আমি বলছি, আপনি আজকে আমাকে ডাকছেন কেন? ওই বলে যে না আসলে আমাদের তো যোগাযোগ করার আমি তো যোগাযোগ মানে বালের কথা কইতেছেন মিয়া, যোগাযোগ কি এরবার যোগাযোগ করতে পারবেন না? আমার ফোন নাম্বার কে না জানে? একদম পারফেক্ট। আপনি যদি চান আমার কাছে রিচ করতে, আপনি কি রিচ করতে পারবেন না মানেটা কি? হোয়াট দ্য হেল ইউ আর টেলিং? মানে ওরা মনে করছে যে আমি 79 এ যে সেলিম আসছিলাম ওই সেলিমে আমি বসে রয়েছি নাকি? আমারও তো বয়স বেড়েছে, তোর বয়স বেড়েছে, আমার বয়সও তো এখন 60 হয়ে যাচ্ছে, তোর বয়স হয়েছে কত? এইভাবে তো করতে পারিস না। আর তুই এক একটা জায়গায় তোদের কাজ কি? ডকুমেন্টেশন করা। তোদের কাজ হলো ছবি তোলা, তোদের কাজ হচ্ছে এগুলা লেখা। তার জন্য লোক কই? এই যে ইতিহাসগুলো, এই যে আমার মুখ থেকে যেগুলো শুনতেছো, আমি তো বললাম, আমি এখনো শিমুকে বলছি, শিমু তো একদম প্রথম দিকে আছে, আমি না কোনো কথা বলাই শুরু করিনি ইনফ্যাক্ট। সেই জন্যই তো সেলিম ভাই, সেই জন্যই আমি কোনো কথাই শুরু করিনি এখন। আমি আমার ভালো লাগা মন্দ লাগার কথা বলিনি, আমি আমার প্রেমের কথা বলিনি, আমি আমার ভালোবাসার কথা বলিনি, আমি আমার কালচারাল অ্যাক্টিভিটিস এর কথা বলিনি, আমি আমার রাজনীতির কথা বলিনি, আমি কিছুই বলিনি। আমি মারামারির কথা বলিনি, আমি কিছুই বলিনি এখানে। আমি আমার নেশা করার কথা বলিনি, আমি কিছুই বলিনি। কত সময় কাটিয়েছি কত কিছু নিয়ে, কিছুই বলিনি আমি সেদিন কিন্তু বলছিলাম আমরা যে ড্রাম থিয়েটার নিয়ে কাজ করেছি, অনেক জায়গায় গিয়েছি, সেই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। আমি তো বললাম তো আমি কিছু বলিনি, কিছুই বলিনি আমি এখনো ইন্দু। এই যে আমার সময় চলে যাচ্ছে, আমার সময় চলে যাচ্ছে। সেলিম ভাই, আপনার প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা কি জানেন? এটা প্রতীকী অর্থে বলছি, কিন্তু আর সত্যি সত্যি আমার সময় চলে যাচ্ছে তো রে। আই এম রানিং 60। ইয়েস। হ্যাঁ সেলিম ভাই, আপনি মিউট হয়ে গেছেন। সেলিম ভাই একটু আনমিউট করে নেন। তোমার হোস্ট আমাকে মিউট করে দিয়েছে, মানে সেন্সরশিপ সংক্রান্ত কোনো কথা বলেছে? না 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 না, এটা হয়ে গেছে বলে হয়তো। হ্যাঁ বলেন প্লিজ প্লিজ। না না ভাই আমরা বলি। আচ্ছা যাই হোক, এনিওয়ে রাজু, আজকে আর আমি কথা বলছি না রে, আমি অনেক কথা বলে ফেলেছি। আপনার কাছে শিমুর থেকে আবার একটু শোন, আমি আরেকদিন আসবো, আমি অনেক কথা বলবো। হ্যাঁ আমি এইটাই আপনার প্রতি যেটা সবচেয়ে বড় কৃতজ্ঞতা, আপনি আজকে প্রিয়াঙ্কা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মানে একটা বিশাল রেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করে এই অনুষ্ঠানটা এসেছেন, এবং আপনি কিন্তু দুইটা প্রোগ্রাম আপনার সাথে কিন্তু সেট হয়ে গেল। একটা প্রোগ্রাম হচ্ছে কাইজার ভাইয়ের সাথে আপনাদের, আর দুটো পর্ব করব আনইন্টারাপ্টেড। ওটার ভিতরে আমিও এত কথা বলবো না, শুধু আমি থাকবো সিস্টেম ঠিক রাখার। আজকে তো তোমাকে আমি বেশি কথা বলতে দিচ্ছি না। না আমি তো বলতে চাই নাই, আপনি তো আমার স্টাইল জানেন। গত প্রোগ্রামটাতে না আমি তোমার ওই প্রোগ্রামটা দেখেছি, মানে তুমি বেশি কথা বলেছি আমি। না বেশি কথা না, ওইটাই হয়তো তোমার স্টাইল। আমি ওইটাই নেগেটিভ অর্থে বলছি না, এটাই হয়তো ইট ক্যান বি এ গুড প্রেজেন্টেশন। কিন্তু আজকে আমি এত বাচালের মতো আচরণ করছি, আমি তোমাকে কোনো কথাই বলতে দিচ্ছি না। এটা তোমার দোষ না, এটা আমার দোষ। শিমু একটা ভদ্র মেয়ে, চিরদিনের মতো এরকম মুচকি মুচকি খেলে হাসে, সেলিম ভাই বলে একটু মুচকি মুচকি হাসবে। ও একটা মেয়ে এরকম, আরেকটা মেয়ে আছে আমাদের এরকম, ওটা হলো মিচকে শয়তান। ওটা হলো যে আমাদের ওই যে আরে মনপুরার, ওর নাম কি? মিলি 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 মিলি। ওরে তাহলে ওকে ওই দিন নিয়ে আসবো, ওই দিন নিয়ে আসবো। ওর মতো শয়তান একটা মেয়ে, কিচ্ছু হবে না, আমার দিকে তাকায় থাকে। আমি তাকায় থাকিস কেন? ওকে নিয়ে আসবো, ওকে নিয়ে আসবো। না না না, ও বলে কি আপনার রিঅ্যাকশন দেখে খুব মজা লাগে। আমি তো থাপ পড়ে দেবো, আমার রিঅ্যাকশন দেখে মজা পাচ্ছিস মানে? হা করে তাকায় থাকি, বুঝছিস তোর মতো। আমি কি আর মুচকি মুচকি হাসি, আমি কি হাসিস কেন? আর ওর চোখগুলো তো বড় বড়, সেলিম ভাই নীলের চোখগুলো তো বড় বড়, তাই জন্য তোমার মনে হয় যে হা করে তাকিয়ে আছে। না না, মুচকি মুচকি হাসি আবার গরুর মতো চোখ বিদ্যুতের, আমাদের বিদ্যুৎ। আচ্ছা, একটু ভালো মেয়ে ছিল, খুব ভালো মেয়ে ছিল। শিমুর সাথে কথা বলো কিছুক্ষণ, আমি না টায়ার্ড হয়ে গেছি। আপনি যায়েন না, আপনাকে গান শুনে বিদায় করে আমরা অনুষ্ঠান শেষ করব। এটা এখন শিমুর কাছ থেকে একটু শুনে আমরা প্রিয়াঙ্কার গান দিয়ে আজকের পর্ব শেষ করব এবং এর পরের পর্বগুলোতে যাব। শিমু, সেলিম ভাই যেটা বলছিল না যে অনেক কথা বলার আছে, আসলে সেলিম ভাই কিন্তু চমৎকার বলে গেলেন যে 60 বছর তো আমারও হয়ে গেল, আমারও 52 বছর, তোমারও বছর হিসাব করলে পেয়ে যাবে একটা, সামনে আরো বাড়বে।
কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরকে স্মৃতিময় করে রাখা বা ধরে রাখার জন্য আমাদের যে মানে ডকুমেন্টেশনটা দরকার সেটা খুব জরুরি। যেমন আজকের প্রোগ্রামটা কিন্তু একটা ডকুমেন্টেশন হয়ে গেল। তো আমরা কিন্তু চাই যে শুধুই জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে যদি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টেশনটা এইভাবে করে দিয়ে যেতে পারি, সেটাও আমাদের কিন্তু একটা কাজ হতে পারে। সেই জায়গাটাকে তুমি কিভাবে দেখো, এই ডকুমেন্টেশনের হ্যাঁ, জায়গা? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা মানে এটা তো খুবই কি বলবো যে এটা মানে এর থেকে আর জরুরি আমার মনে হয় যে আর কিছুই হতে পারে না, যে যে ডকুমেন্টেশন, যে আসলে আমাদের এই যে জাহাঙ্গীরনগরের এত এত আমি সম্পদই বলবো, আমাদের সম্পদই বলবো। সেলিম ভাই এই মুহূর্তে আমাদের সাথে আছেন, একজন অবশ্যই আমাদের সম্পদ। ফরিদি ভাই ছিলেন এবং আরো অনেক অনেক আছে। তো আসলে এই যে মানে আমি এখানে ছোট্ট এমনি আমার যদিও একটু অন্য বিষয়, তারপর আমি বলতে চাই আমি যখন আমার গবেষণার কাজ করেছি ওই সময়টা যেটা যেটা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, তো জি, গবেষণার কাজটা গবেষণার কাজটা করেছি। তো তখন আমার টপিকটা যেটা ছিল যে আমি যেহেতু টেলিভিশন নাটকে কাজ করি, তো মানে শিল্প আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা বাংলাদেশের কিন্তু এটা মানে বলা হয়েছে স্পেসিফিক্যালি। হ্যাঁ, তো এই কাজটা আমি যখন করতে যাই তখন আমি একটা মানে বিশাল একটা বিপদের সম্মুখীন হই, কারণ বাংলাদেশের মানে নাটকের অভিনেত্রীদেরকে নিয়ে আমি কোনো ধরনের কোনো ওই লেভেলের গবেষণা কাজের জন্য আমি কোনো ধরনের কোনো ওরকম কোনো ডকুমেন্ট আমি পাই নাই। এমন কোনো কিছু আমার অগ্রজ বা অন্যরা কখনো কেউ করে যান নাই যে কাজটি আমি আমার এই বিষয়টা যখন আমি করতে যাই, সো অনেক ধরনের আমার রেফারেন্স দিতে হয় গবেষণা কাজে। অবশ্যই সবাই জানেন সেটা অনেক রেফারেন্স দিতে হয়, অনেক কিছু করতে, কিন্তু সেটা আমি কখনো মানে ওই মুহূর্তে আমি পাইনি। তো ওই কাজটা করতে যে আমি তখন আমি ফিল করেছি যে যদি এটা আগে কেউ করে যেত তাহলে হয়তো এখন আমি এই কাজটা করাটা আমার জন্য অনেক সহজ হতো, বা এটার একটা ইতিহাস থেকে যেত। আমি যে গবেষণা কাজটা করেছি সেটা হয়তো অনেক, আমি বলবো না যে অনেক কিছু, কিন্তু তারপর একটা ডকুমেন্ট থাকবে যেটা পরবর্তী প্রজন্মে বা আমার পরবর্তী প্রজন্ম বা আমার পরে যে কেউ করতে গেলে অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন সেখানে পাওয়া যাবে। তো এটা বলার কারণ এটাই যে এই যে সম্পদগুলা আমাদের সাথে আছে, এখনো অনেকে ছিলেন যারা এখন আমাদের নাই, তা কিন্তু আমরা আসলে তাদের কে আর্কাইভ করার মতো বা তাদের এই যে সেলিম ভাই যে এত এত কথা বললেন, এই যে ফরিদি ভাইয়ের কথা বললেন, এই যে সেলিম স্যারের কথা বললেন, এরকম আরো অনেকের কথা বললেন, উনি ফরিদি ভাই জানে, ওনাদেরকে জানে সেলিম ভাই এই কথাগুলো বলতে পারলেন। সেলিম ভাই যদি একটা সময় না থাকে এই কথাগুলা কয়জন এরকম কাছ থেকে এই কথাগুলো মানে বলবে বা জানবে এই যে মানুষগুলা। তো আমার মনে হয় যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আসলে এই সম্পদগুলার যদি যথাযথ মূল্যায়ন বা আর্কাইভ যদি আমরাই করতে না পারি, এটা আসলে অন্য কেউ তো সে বাইরে থেকে করে দিয়ে যাবে না। হ্যাঁ, সেদিক থেকে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা আমরা এটা চতুর্থ অনুষ্ঠান, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা শেপ আপ হতে চাই নিজেদেরকে। একটু এলোমেলো কিন্তু হয়েছে শুরুর দিকে, যেমন আমাদের স্ক্রিনে ধরো যে 20-25 জন ঢুকে গেছে, নয়েজ কন্ট্রোল করা যায় না, এখন যেমন একটু রেস্ট্রিকশন করেছি। মানে আমাদেরও তো শিখতে হয়েছে, এটা তো আসলে টেলিভিশনের শো না যে এই 2 জনের বাইরে কাউকে নেব না। অনেকে মন খারাপ করে, এখনো হয়তো কেউ মানে মনে করছে যে কি ব্যাপার, আমাকে নিয়ে এলে আমি একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলতাম, বা তোমার বন্ধুরাই বলতে পারে আমি একটু শিমুকে কতদিন দেখি না। মানে আমরা কিন্তু তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কিন্তু আমার কোনো উপায় নাই, আমি সত্যি ক্ষমা চাই তাদের কাছে। কিন্তু আমরা একটা বৃহত্তর স্বার্থে যদি একটু কন্ট্রোল করে কাজটা করতে পারি না, এই সময়ে ডিজিটাল মিডিয়া কত সহজ করে দিয়েছে না টেকনোলজি কাজটাকে, শুধু ইচ্ছা থাকলেই সম্ভব। কিন্তু তোমাকে ফোন করলাম, তুমি একবারের জন্য না করনি, আমি প্রিয়াঙ্কার সাথে কোনোদিন কথাও বলিনি, দেখিও নি, বলেছি না হ্যাঁ চলে আসবে। সেটাই রাজু ভাই, যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের জাহাঙ্গীরনগরের একটা বিষয় থাকবে, যেমন আপনি ফোন করে আমাকে কি বলেছেন যে সেলিম ভাই বলেছে এটা আমার নির্দেশ, শিমু এখানে থাকতে হবে। তো আমি কিন্তু সেকেন্ড কোনো কথা বলিনি আপনার সাথে। আমার ফর্মালি হয়তো অন্য কোথাও দেখা হয়েছে, আমার মনে নাই, কিন্তু প্রথম পরিচয় আমি বলবো। আপনি একটা কথা বলেছেন, আমি কিন্তু দ্বিতীয় আর কোনো কথা বলি না। কথা বলনি, আমি এই শক্তিটাকে কাজে লাগাতে চাই। মানে আজকে তোমরা যারা আছো এটা একটু ছড়িয়ে দিতে হবে যে আমরা খুব সিম্পল একটা অডিও ভিজুয়াল ডকুমেন্টেশন এই প্রোগ্রামের মাধ্যমে করে যেতে চাই। কারণ এটা সুবিধাটা কি, এটা কিন্তু
এটা কিন্তু আমরা যদি রাখতে পারি, আর্কাইভ করতে পারি, কোনোদিন হয়তো এটা কেউ লিপিবদ্ধ করতে পারে, কেউ যেমন তুমি তোমার পিএইচডি করতে গিয়ে বুঝেছো যে রেফারেন্সিং কত জিনিস, তখন তুমি কিন্তু বলতে পারবে যে এই শুধুই জাহাঙ্গীরনগরের এই একটা অনুষ্ঠানে সেলিম আল দ্বীন সম্পর্কে সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই এই কথাটা বলেছিলেন, এবং এটা কিন্তু সত্য, এটা ডকুমেন্টেশন, মানে কি এটা অথেন্টিক। তো এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে, কারণ কোন নিউজ পেপার বা অন্য কেউ বাইরে থেকে সেটা করে দেবে না, এটা আমাদেরকে করতে হবে। অবশ্যই। আর এইখানে কথা বলতে গিয়ে যেহেতু দেখো ইউনিভার্সিটি করছে না, আমরাই করে দিই। যে সেটা আমরা তো ইউনিভার্সিটির অংশ। ইউনিভার্সিটি অফিসিয়ালি আমি- করতেছে না, আমরা করে রাখতেছি। হ্যাঁ, অসুবিধা নাই, সেটা এই যে ইউনিভার্সিটি। ফরিদি ভাইয়ের সাথে যে সেলিম ভাই বললেন ওনার ইউনিভার্সিটির সময়কার বিভিন্ন ঘটনা, আমরা তো আর ফরিদি ভাইকে পাইনি, তবে আমরা পেয়েছি কাজের ক্ষেত্রে, অভিনয়ের সময়ে। তো সেই যে জায়গাগুলো অনেক, সেটা সেলিম ভাইও বললেন যে অনেক আমার সাথে ফরিদি ভাইয়ের যে একটা, মানে এই যে বিষয়গুলো যেটা আমি ফরিদি ভাইকে কাছ থেকে দেখেছি, যে জিনিসগুলো শিখেছি, যে জিনিস ওনার যে বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে, এই জিনিসগুলা কিন্তু আর যদি আমি হয়তো যতদিন থাকবো এই হয়তো আমার স্মৃতিতে আছে, আমি হয়তো যদি কারো একজনের কাছে বললাম তো বললাম, না হলে এটা কিন্তু আর একটা সময় মুছে যাবে। হ্যাঁ, যে ফরিদি ভাই শুটিং এ মানে কিভাবে আমরা কাছ থেকে দেখেছি, কিভাবে ওনার কাছ থেকে কাজগুলো শিখেছি, উনি কি কি করতেন আমাদের সাথে, এই জিনিসগুলা কিন্তু আর আসলে যদি না আমরা বলে যাই, হয়তো পরবর্তীতে তো আর মানে হুমায়ুন ফরিদির এই বিষয়গুলো তো মানে অজানা থেকে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা এবং হলেও তো মানুষ জানতে পারবে যদি আমাদের কাছ থেকে কিছুটা জানে আর কি। আর রুট না জানলে, আসলে শিকড় যদি মানুষ না জানে, তাহলে মানুষ তো রুটলেস, যত কথাই বলি না কেন আমরা। আর ফরিদি ভাই তো শুধু জাহাঙ্গীরনগরের না, সে বাংলাদেশের, সারা পৃথিবীর সম্পদ। শহীদুজ্জামান সেলিমও তাই, তুমিও তাই, একদিন আমরা সবাই তো না, একদিন ওনারা ইতিহাস হব। অবশ্যই অনেক, আমি ওনাদের হ্যাঁ, মানে পাশাপাশি কিছুটা চলতে পেরেছি, এটাই আমার তো আমি অনেক বড় মনে করি। হ্যাঁ, না আমি আর বলছি কি, যে ধরো প্রিয়াঙ্কাও কিন্তু একদিন ইতিহাস হবে, অর্থাৎ আমরা ইতিহাসগুলো ধরে রাখার যদি চেষ্টা করি, তাহলে থেকে যাবে পরম্পরায়, আর নইলে কেউই থাকবো না আমরা, একদিন সবাই শেষ হয়ে যাব আর কি। হ্যাঁ, বলো, তুমি যেটা বলছিলে। না, আমি বলছিলাম যে ফরিদি ভাইয়ের সেলিম ভাই বলছিলেন যে একটি নাটকের শুটিং এর কথা দক্ষিণায়নের দিন উনি মানে এটা আমি হয়তো ওই প্রোগ্রামের মাধ্যমে হয়তো বলতে পারি, সেলিম ভাইও ছিলেন ওই নাটকে। ওনার আমি যতটুকু আমার মনে পড়ে যে ওনার সম্ভবত ওনার লাইফের একদম শেষ ক্যামেরার সামনে কাজ করা যে কাজটিতে ওই দিন, এবং সেটি আমার সাথে ছিল, এবং সেলিম ভাই ওই সিকোয়েন্সে ছিল কিনা আমার মনে নেই, তবে ওই দিন সেলিম ভাই শুটিং ছিল, এবং এরপরে আমি যতটুকু জানি উনি আর ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন ওই নাই। তো লাস্টের দিনের কথা তো তোর মনে আছে, ফরিদি ভাই হ্যাঁ, হ্যাঁ, এলো, হ্যাঁ, এলো হ্যাঁ, বলতে পারছে না, হ্যাঁ, ডায়লগ বলতে পারছে না। জি 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 তো জি। আমি ফরিদি ভাইকে বললাম যে ফরিদি ভাই কি হয়েছে? ফরিদি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল শাহিন, আইসা বললো কি উনি 4 দিন ধরে একটা ভাতও খায় নাই, এই হচ্ছে অবস্থা। আমি বলছি, ফরিদি ভাই এ কি শুরু করছেন? বললো, না, বাদ দে। আচ্ছা গেল, বাদ দিলাম। এবার শর্ট শুরু। তো এখন ওনাকে বলে দিচ্ছে ডিরেক্টর, বলে দিচ্ছে, উনি শুনে শুনে ডায়লগ বলতে পারছে না। ফরিদি ভাইয়ের মতো এইরকম একজন অভিনেতা, উনি কোনো ডায়লগ বলতে পারছে না, ওনার শরীর এত 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 খারাপ হয়ে গেছে। তারপর আমি ইয়েকে বললাম, ডাইরেক্টরকে বললাম যে আমি ফরিদি ভাইকে দিয়ে এই ডায়লগ গুলো বলাচ্ছি, তুমি চুপ করে বসে থাকো। আমি একটা একটা করে ডায়লগ, আমি ফরিদি ভাই আমি যা বলবো আপনি তাই বলবেন, আমি যা বলবো আপনি খালি তাই বলবেন, আমি বলে থেমে যাব আপনি ওইটাই বলে দেবেন, আমি বলে থেমে যাব আপনি ওইটাই বলে দেবেন। আমি স্ক্রিপ্ট ধরে ধরে ফরিদি ভাইকে আমি একটা করে লাইন বলে থামি, ফরিদি ভাই ওটা বলে, তারপরের লাইন বলি থামি, ফরিদি ভাই ওটা বলে। ওইভাবে ওই একটি দৃশ্যে শুধু ওনার ক্লোজ আপ গুলি নিতে পারলো, আর কিছুই করা গেল না সেদিন, তাই না রে শিমু? এবং আমার ওই দিন যে কি কষ্ট লেগেছিল, এবং ফরিদি ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্ট শাহিন, ওর বদ্ধ ধারণা ছিল আমি যদি ফরিদি ভাইকে প্রেসার দেই তাহলে ফরিদি ভাই ওটা করবে। আমি জানি না এটা কোত্থেকে ওই ধারণা ওই ছেলেটার হয়েছিল, হয়তো বাসায় ফরিদি ভাই আলাপ করতো আমার সম্পর্কে বাকি, এবং ওই ছেলেটার বদ্ধ ধারণা ছিল যে ফরিদি আমার কথা শুনবে। আমি ওইখানে একজন আকু প্রেসার করে, যে ওই যে তোমার কাঠি দিয়ে যেরকম করে ইয়ে করে না, ওরকম একটা লোককে ডেকে নিয়ে আসলাম, মনে আছে তো শিমু? মানে সেই লোকটা এসে ফরিদি ভাইকে মানে কিছু আকু প্রেসারের ইয়ে দেখবে আর কি, বিভিন্ন যে সার্কিট গুলো আছে, ওরা ওদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ওই সার্কিট গুলাকে ওরা ইয়ে দেয়, এক ধরনের খোঁচা দিয়ে ওটাকে চালু করে। ফরিদি ভাইয়ের হাতে ও ছেলেটা ধরলো, আমি ফরিদি ভাইকে আগেই বললাম যে একটা ছেলেকে আমি ডেকেছি, ও আপনাকে ধরবে,
ধরে এই হাতের মধ্যে এইটুকু টিপাটিপি করবে, টিপাটিপি করে আপনাকে ইয়ে করবে। আর ফরিদি ভাইয়ের একটা ইয়ে ছিল, সেটা হলো ওনার গায়ে কেউ টাচ করতে পারবে না, উনি একদম সহ্য করতে পারতো না। ধরো ওনার পিঠে তুমি হাত দিলা, যে ফরিদি ভাই পিঠে হাত দিস কেন, ও রেগে যেত। এটা আগে থেকে, অনেক আগে থেকে, ছাত্র জীবন থেকে, মানে গায়ে টাচ করা যাবে না ফরিদি ভাই, যাই করো না কেন। তো আমাকে বলে আছে ঠিক আছে ডাক দে, ডাক দে। তো আমি ওনাকে মেকআপ রুমে ডেকে নিয়ে আসলাম, আশ্রয় ওই শুটিং হাউস আমাদের আশ্রয়। আশ্রয়। তো ফরিদি ভাই আসলো, আসার পরে ওই ছেলেটা আসলো, আসার পরে ফরিদি ভাইকে জাস্ট এরকম করে একটু, মানে কোন রকমে একটু এরকম করে টাচ করে ফরিদি এরকম করে ওঠে, যেখানে ধরে ফরিদি করে ওঠে। তো লোকটা আমার দিকে একটু তাকালো, তাকানোর পরে আমি তাকায় আছি, কারণ আমি তো জানি যে বিষয়টা কি। ও বের করে দিয়ে আমাকে ডাক দিয়ে বললো যে ওনার তো শরীরের অবস্থা খুবই খারাপ, ওনার শরীর খুবই খারাপ, আপনারা কেউ বুঝতেছেন না। ওনাকে আমি পরপর কয়েকদিন আসবো, এসে আমি এই আকুপ্রেশারটা আমি করবো ওনাকে। আমি বললাম যে ঠিক আছে। আমি ফরিদি ভাইকে বললাম, ফরিদি ভাই ওকে আমি আপনার বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি, ও আপনার বাসায় যাবে, যে আপনাকে কয়েকটা দিনে একটু দেখবে, হ্যাঁ আপনার সাথে একটু কথা বলবে, হাত টাতে একটু ধরবে টরবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কত টাকা করে নেয়? আচ্ছা কত টাকা করে নেয় সেটা আপনার দেখতে হবে না, ওটা আমি দেখতেছি, ও যাবে, এইটুকুই কথা। ওই যে গেল, ওই যে ওই দিন রাতেই কিন্তু ফরিদি ভাই আমাকে ওই যে ওই ফোনটা করেছিল, বললাম না অনুষ্ঠানের শুরুতে, ওই যে নাটকের মতো সার্কেল করে আসছি এখন আমি। বলছে যে কিরে কোথায় যাস, কি করছিস, কি করছিস তুই? আমি বললাম যে আমি তো বাচ্চাদেরকে নিয়ে রোজিকে নিয়ে একটু বাইরে এসেছি। কেন ফরিদি ভাই? না না এমনি তোর কথা মনে পড়লো এই জন্য ফোন করলাম। আমি নো, এমনি আপনার মনে পড়ে নাই, আহারে, আপনি কেন ফোন করেছেন আমাকে বলতে হবে। তার 2 থেকে 3 দিন বা কয়দিনের মধ্যে ওইটা ওই শুটিং। চলে এবং আর ভালো চলে গেল। আমার মনে আছে, মানে আমি এখনো মানে ফরিদি ভাইয়ের স্পর্শটা ফিল করি। আমার সাথে ফরিদি ভাইয়ের যে মানে ওই দিন ওই সেলিম ভাই যে দিনের বর্ণনা করছিলেন নাটকের, ওই দিন আমার সাথে যে শুটিংটা, যে শর্ট সিকোয়েন্সটা ছিল ফরিদ ভাইয়ের, উনি আমার বাবার চরিত্রে অভিনয় করছিলেন। তো ওখানে একটা পর্যায়ে আমার বাবার সাথে কথা বলতে বলতে আমি বাবার হাতটা ধরি, এরকম একটা আমার ইয়ে ছিল। ওই যে আমি বাবার হাতটা ধরলাম, ফরিদ ভাইয়ের হাতটা ধরলাম, আমি এখনো, আমি ওই যে একটা টাচ, মানে ফরিদি ভাইয়ের যে স্পর্শটা, আমি এখনো সেটা ফিল করি। ফরিদি ভাই যখন মারা গেলেন, আমি ওনার চেহারাটা, আমি মানে আমার কাছে অস্পষ্ট ছিল, কারণ যত মারা যাওয়ার পরে আমি ওনার মানে গেছি, কিন্তু ওনাকে আমি দেখতে পারিনি। মানে তখন মানে আমি ঝাপসা, মানে আমার চোখে তখন মানে যাই হোক সবকিছু মিলে আমি ওনার চেহারাটা আমার কাছে স্পষ্ট আমি কখনোই দেখতে পারিনি, আমার চোখে পানি ছিল বা যাই হোক, কিন্তু আমার যে ওই স্পর্শটা আমি এখনো ফিল করি, ওটা এখনো আমি ফিল করি। ফরিদি ভাইয়ের স্পর্শ, একটা ঠান্ডা একটা স্পর্শ আমাকে এখনো টাচ করে ওটা। ওই যে বাবার স্পর্শ। খেলার কথা বলছিলাম না ফরিদি ভাইয়ের, ওই যে ক্রিকেট খেলে গেল একটু, হ্যাঁ বললাম না যে আমাদের সাথে আসলো, একটু ক্রিকেট খেলে ব্যাটিং করে চলে গেল। ফরিদি ভাইয়ের রিস্ট এইরকম ছিল, মানে যেটাকে বলে সত্যিকার রিস্ট যেটাকে বলে। ওই যে যেদিন ওই ঘটনাটা ঘটলো, শিমু যে কথাটা বলছে, ওই দিন ফরিদি ভাইয়ের হাতটা না একটা মানে পাটকাঠির মতো একটা হাত, জানিস? একটা মানুষের একটা শারীরিক অবস্থার কতটা পরিবর্তন হতে পারে, নিজেকে নিজে কিভাবে ধ্বংস করতে পারে। এবং সেই দিন আমি বাসায় এসে আমি রোজিকে বলেছিলাম যে জানো এই ফরিদি ভাইয়ের রিস্ক ছিল এরকম। ওই দিনও আমি ফরিদি ভাই বলেছিলাম শুটিং এ, ফরিদি ভাই আপনার রিস্ক ছিল এরকম, আপনার এ কি করেছেন আপনি, আপনার এরকম হয়ে যাচ্ছে কেন শরীর। আর আজকে আর কথা বলবো না রে রাজু। ওই মেয়েটা কই, প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা তুমি অনুষ্ঠান শেষ করো, এরকম শিমুর যদি কোনো অসুবিধা না থাকে। শিমু তো এই প্রিয়াঙ্কা ওই গানটা তুমি জানো, তুমি রবে নীরবে, এটা পারো গাইতে? হ্যাঁ ওইটা গাও, এটা আমরা ফরিদি ভাইয়ের উদ্দেশ্যে গিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করি। এবং আজকের অনুষ্ঠানটা ফরিদি ভাইয়েরই অনুষ্ঠান। এবং শিমু তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মাধ্যমে আমরা, আমার ধারণা জাহাঙ্গীরনগরের সবাই ফরিদি ভাইকে স্পর্শ করেছে আজকে। তোমার সবাইকে ধন্যবাদ। ঠিক আছে প্রিয়াঙ্কা। তো আমি শেষ গান করছি আজকের অনুষ্ঠানের। অনেক ভালো লাগলো, আসলে অনেক অজানা তথ্য আসলে আমরা জানলাম, এবং আমাদের বয়সী বা আমাদের আশেপাশের যেসব ব্যাচের ভাই বা আপুরা আছেন, আমি আশা করি আসলে আজকে সবাই আমরা অনেক বেশি তথ্য পেয়েছি। আগের ক্যাম্পাসটা কেমন ছিল বা আগের মানুষগুলো কেমন ছিলেন, আমরা অনেক অনেক কিছু জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আরো একবার সবাইকে।
আমাকে এখানে একটা নতুন ইন্ট্রোডিউস করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আমি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদীর স্মরণে আমার শেষ গানটি গাইছি, তুমি রবে নীরবে। চেষ্টা করছি। তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ধরিবে গৌরবে, নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিঃসম। প্রিয়াঙ্কার যথারীতি টেকনোলজির প্রবলেম হয়, তবে যতটুকু গেয়েছে যথেষ্ট ঠিক আছে। আমি মনে করি। দীর্ঘ সময় আসলে আজকের অনুষ্ঠান থেকে আমার ধারণা সবার একটা জিনিস স্পষ্ট হবে যে জাহাঙ্গীরনগর। প্রিয়াঙ্কা কিছু বলতে চায়, প্রিয়াঙ্কা কিছু হ্যাঁ প্রিয়াঙ্কা বলবে? বলো। আমি আসলে এগেইন সরি, আমার কেন যে আজকে ফোনটা এরকম হচ্ছে কোনো আমি অসুবিধা নাই, নিজেও কোনো জানি না। অসুবিধা কোনো নাই, সমস্যা কোনো নেই। অসুবিধা নেই। তুমি দুর্দান্ত ভাবে সিঙ্ক করে গেয়েছো গানটা, হ্যাঁ, এটা ভালো খুব এবং বড় এই ব্যাপার। লাস্টের গানটা আমি টোটালি আমি মনে হয় লাস্ট 5 ইয়ার্সও কখনো গাই নাই, একদম ইনস্ট্যান্ট গেয়েছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা কোনো তোমার সমস্যা ভালো সবচেয়ে হয়েছে। বড় গুণ কি জানো প্রিয়াঙ্কা? আমি সেলিম ভাইয়ের সামনে বলি, নাটকে একটা শব্দ আছে এক্সটেম্পোর, স্পন্টিনিয়াস। তুমি খুব এক্সটেম্পোর, অর্থাৎ যেটা Anyway, বলা যায় সেটা করতে পারো। এনিওয়ে প্রিয়াঙ্কা তুমি অনেক ভালো গান করো। এই গানটা গান না, ইটস এ সিম্বল, মনে Yes. রাখার বিষয়। আমরা মনেটা করতে পেরেছি। শিমু, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুই আমার ডাকে সাড়া দিয়ে এরকম এসেছিস, এবং একটা অত্যন্ত ভালো সময় একটা মানুষকে নিয়ে যেটুকু সময় আমরা ওই যে মোমেন্টামটা না এখন তৈরি হয়েছে জানিস। এখন তোর আমরা আর যাই বলি না কেন আর কোনো কিছুই ভালো লাগবে না রে, ওই ওই না। মুহূর্তটা তৈরি হয়ে গেছে, ঠিক না? আমার মনে হয় যে এই মন খারাপ লাগা নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করি। যদি রাজু খুবই খুবই হ্যাঁ, এই আমি একটু এই ঠিক আছে। গ্রুপের পক্ষ থেকে সমস্ত জাহাঙ্গীরনগরের যারা আছে সবার পক্ষ থেকে আপনি সবাইকে ধন্যবাদ দিই। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং এই এবার adjust করুন। হ্যাঁ, এই মন খারাপ হওয়াটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের তো মন খারাপ হওয়া উচিত কিছু কিছু বিষয় নিয়ে। সবসময় তো মন ভালো থাকা মনের ভালো লক্ষণ না। মন কষ্ট পেলে মন খারাপ হবে, মনের আনন্দ পেলে মন আনন্দিত হবে, সেটাই তো মনের স্বাভাবিক অবস্থা। সেদিক থেকে আমি মনে করি বা আমরা সবাই মনে করি যে জাহাঙ্গীরনগর হচ্ছে মূলত ভালোবাসার জাহাঙ্গীরনগর। এখানে অনেক কিছু আমাদের মিল থাকবে, অমিল থাকবে, কিন্তু দিন শেষে আমরা আসলে শুধুই জাহাঙ্গীরনগর এবং শুধুই জাহাঙ্গীরনগর, কোনো কারণ নেই। যেমন লাভিং উইদাউট এক্সপেক্টিং, ভালোবাসার কোনো কারণ লাগে না, সেটা এমনি এমনি হয়। সেই আমাদের এমনি এমনি ভালোবাসার জাহাঙ্গীরনগর। লাভ ফর নাথিং। থ্যাংক ইউ। তাহলে দেখা হবে আবার। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এবং এর পরের অনুষ্ঠানগুলো নিয়ে তো আমরা আসতেই থাকবো। আমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।